হ্যালো বাচ্চা-কাচ্চারা, কি অবস্থা সকলের? কেমন আছি আমরা সবাই? আশা করি আমরা সকলেই অনেক, অনেক, অনেক ভালো আছি। আজকের আমাদের বিজ্ঞানের ১ম অধ্যায় উন্নতর জীবনধারার ১ম শেষ মুহূর্তের প্রস্তুতি ক্লাসে আমি আরিফ ভাইয়া তোমাদেরকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি তোমরা আমার কথাবার্তা ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ এবং আমাকে ঠিকঠাক মতো করে দেখতে পাচ্ছ। সো আমি তোমাদের কাছে একটা পোল পাঠিয়ে দিয়েছি, যেখানে তোমাদের হচ্ছে যে ইয়েস অর নো অপশন থাকবে। যদি তোমরা আমার কথাবার্তা ঠিকঠাক মতো করে শুনতে পেরে থাকো এবং আমাকে ঠিকঠাক মতো করে দেখতে পেয়ে থাকো, সো গো ফর ইয়েস। আর যদি হয়তোবা তোমরা আমার কথাবার্তা ঠিকঠাক মতো করে শুনতে না পাও, অথবা হচ্ছে যে কোনো ধরনের ঝামেলা তোমার কাছে মনে হয়, দেন গো ফর নো। বাট আশা করতেছি তোমরা আমার কথাবার্তা ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ এবং তোমরা সকলেই আমাকে ঠিকঠাক মতো করে দেখতে পাচ্ছ, রাইট? তো আমি দেখতে পাচ্ছি আমার 98% স্টুডেন্ট বলতেছে ইয়েস, অল গুড। আর হচ্ছে 1 পয়েন্ট সামথিং 1.85% হচ্ছে যে বলতেছো যে ভাইয়া হয়তোবা ঠিকঠাক মতো করে শোনা যাচ্ছে না, অথবা যে কোনো একটা প্রবলেম ফেস করতেছো। সো তোমরা একটু ইন্টারনেট কানেকশনটা রিচেক করো, অথবা একবার ক্লাসটা থেকে বের হয়ে আরেকবার ঢোকার চেষ্টা করো। আশা করি তোমাদের সবকিছু সর্টেড থাকবে। ওকে? সো আজকের ক্লাস মূলত আমাদের অধ্যায় ১ উন্নতর জীবনধারার পার্ট 1। পার্ট 1 বলতে এই অধ্যায়ের অর্ধেক পড়াশোনা আজকের ক্লাসে আমরা শেষ করার চেষ্টা করব। সো আজকের ক্লাসটা করলে আমাদের এই অধ্যায়ের অর্ধেক পড়াশোনা শেষ হবে এবং তার সাথে, সাথে এই অধ্যায়টা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ এমন একটা অধ্যায়, যে অধ্যায় থেকে প্রতি বছর পরীক্ষা আসবেই। প্রতি বছর আসবেই। হয়তো তোমাকে বিএমআই নির্ণয় করতে বলবে, অথবা ১ টা ২ টা সৃজনশীল তো এখান থেকে থাকেই। মাস্ট একটা থাকেই। রাইট? তোমাদের জন্য একটা সৃজনশীল থাকবে এবং তার সাথে, সাথে এখান থেকে এমসিকিউ থাকবে তো থাকবেই। হুম? এর সাথে, সাথে ছোট প্রশ্ন অনেক থাকবে এই অধ্যায় থেকে। তাই আমাদের এই অধ্যায়ের গুরুত্বটা কোনো রকমেই কম করে দেখলে হবে না। তাই আমাদের আজকে যেটা কাজ করব, আজকে আমরা অনেক মনোযোগ দিয়ে আজকের ক্লাসটা করার চেষ্টা করব। আজকের ক্লাসেই তোমাদের এই অধ্যায়ের অর্ধেক পড়াশোনা কমপ্লিট হয়ে যাবে। আমি আরিফ ভাইয়া কথাটা বলতেছি। সো আমি আরিফ ভাইয়া তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি 10 মিনিট স্কুলে। সো চলো আমরা পরিচিত হই নেই একটু। আমার নাম হচ্ছে হয়তোবা তোমরা আমাকে চিনো না। তোমাদের সঙ্গে আমার ক্লাস খুব একটা হয়নি। তোমরা হয়তোবা আমাকে ওইভাবে চিনো না। সো আমি আমার পরিচয়টা তোমাদের সকলের সাথে দিয়ে নিচ্ছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ আরিফ হাসান আঙ্গুর। ওকে? সো আমি সাধারণত সায়েন্স এবং আইসিটি এই ২ টা ক্লাস নিয়ে থাকি। সো ধরতে গেলে তোমাদের সঙ্গে সায়েন্সের জার্নিতে আমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকার চেষ্টা করব। সাথে অন্যান্য ভাইয়া আপুরাও আমাদের সায়েন্সের মধ্যে আছে এবং আমি তোমাদের বেসিক্যালি সায়েন্সের সবগুলো জিনিস দেখাশোনা করতেছি। সো এই হচ্ছে আমার ছোট্ট পরিচয়। সো তোমরা সকলেই তোমাদের পরিচয়টা একটু দিয়ে নাও। আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকে সালাম দিচ্ছ, অনেকে আদাব দিচ্ছ। তো তোমরা যারা, যারা সালাম দিচ্ছ তাদের সকলের জন্য ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর তোমরা যারা আদাব দিচ্ছ তাদের জন্য আদাব। আশা করি অল থিংস আর গুড। সবকিছু একদম ঠিকঠাক আছে, পারফেক্ট আছে, রাইট? ওকে। সো হ্যালো ভাইয়া, হাই ভাইয়া। সো তোমরা যারা, যারা হাই বলতেছো তাদের সকলের জন্য হাই। আর তোমরা যারা সালাম দিয়েছো তাদের জন্য ওয়ালাইকুম আসসালাম এবং তোমরা যারা আদাব দিয়েছো তাদের জন্য আরেকবার আমরা আদাব নিলাম। ওকে? সো চলো আজকে আমরা ক্লাসের বিষয়বস্তুটা একটু তো ভালোমতো করে দেখলাম এবং এখন চলো এই অধ্যায়টা আমরা কেন পড়বো এবং এই অধ্যায়ের গুরুত্বটা আসলে কতটুকু সেটা আমরা একটু ভালোমতো করে দেখার চেষ্টা করি। সো এই অধ্যায়ে আজকে আমাদের টোটাল হচ্ছে ২ ঘন্টার একটা ক্লাস। সো ২ ঘন্টার মধ্যে এমন না সবসময় বোরিং ভাবে আরিফ ভাইয়া লেকচার দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে এমনটা না। মাঝে, মাঝে তোমাদের সঙ্গে একটু এমসিকিউ প্র্যাকটিস করব। মাঝে, মাঝে তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করব। মাঝে, মাঝে একটু হাসি তামাশার মধ্যেও আমরা ক্লাসটা ভালোমতো করে করার চেষ্টা করব। ওকে? আর এবং আজকে আমাদের হচ্ছে যে পড়াশোনা করব মোটামুটি খাদ্য ও পুষ্টি এই ১ পয়েন্ট 1.4 পর্যন্ত ভালোমতো করে পড়বো। এর সাথে, সাথে আমরা পরবর্তীতে বিএমআই কিভাবে নির্ণয় করতে হয় এই জিনিসটাও আজকের ক্লাসে আমরা টাচ করার ট্রাই করব। ওকে? সো এই অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আসলে কি, কি সেটা আমরা যদি একটুখানি দেখি, দেখো আমাদের এই অধ্যায়টা আমাদের খাদ্য ও পুষ্টি এমন কোন, তোমরা এখানে আমার স্ক্রিনটা মোটামুটি দেখতে পাচ্ছ। এই স্ক্রিনের মধ্যে যতগুলো শিক্ষণফল আছে সবগুলা শিক্ষণফল মূলত পরীক্ষায় আসবেই আসবেই। মানে তোমার হচ্ছে এই অধ্যায় থেকে পরীক্ষা আসেই, যেকোনোভাবেই প্রশ্ন আসবেই। তাই আমাদের এই অধ্যায় দেখবা তোমাদের একদম অনেক বড়, বড় ভাবে এই অধ্যায়গুলো প্রতি সালেই, প্রতি বছরেই, প্রতিটা বোর্ডেই এই অধ্যায় থেকে পরীক্ষা আসেই। তাই আমাদের এই অধ্যায়টাকে কোনোভাবেই এই অধ্যায়টাকে আমরা বাদ দিতে
পারি না, অথবা এই অধ্যায়টাকে আমরা হালকাভাবে নিতে পারি না। এটা প্রথম অধ্যায়, এই কারণেই আমরা পড়াশোনা করব এই জন্য না, এটা সবথেকে বড় অধ্যায় সায়েন্সের বইয়ের মধ্যে, এবং এই অধ্যায় থেকে প্রতি বছর যেহেতু আমাদের প্রশ্ন আসে, তাই আমরা এই প্রশ্নগুলা কখনো মিসম্যাচ করব না। আর ক্লাসের শেষে তোমরা স্লাইড পেয়ে যাবে, কোনো সমস্যা নাই। ক্লাসের শেষে তোমাদের হচ্ছে যে স্লাইড থাকবে, তো স্লাইড থেকে তোমরা প্রতিটা স্লাইডের ক্লাস শুরুতেই স্ক্রিনশট নিয়ে নিতে পারো, পরবর্তীতে তোমরা নোট করি। আপাতত তোমরা পড়াশোনা ভালো মতো করে বুঝবা, দেন হচ্ছে যে তোমরা কি করবা, পরবর্তীতে নোট করবা। আমি ক্লাসের সময় যদি তোমরা নোট করো তাহলে তোমাদের পড়াটা বোঝা একটু কঠিন হয়ে যাবে। তাই আমরা কি করব, তাই আমরা একটুখানি চেষ্টা করব যে স্ক্রিনশট নিয়ে রাখার জন্য, অথবা স্লাইড তো পরবর্তীতে তোমরা অ্যাপের মধ্যে পেয়েই যাবা। হ্যাঁ, তোমরা পরবর্তীতে ওই স্লাইড দেখে নোট করতে পারবে, বাট আপাতত ক্লাস চলাকালীন সময় আমরা নোটস না করি, মনোযোগ দিয়ে ক্লাস করি। গট ইট? ওকে, তো চলো আমরা এখন প্রথম থেকে শুরু করি। সেটা হচ্ছে আমরা সারাদিনে আসলে অনেক কিছু খাই না আমরা? আমরা সারাদিনে অনেক কিছু খাবার খেয়ে থাকি, যেমন সকালে ঘুম থেকে উঠে চা নাস্তা। আচ্ছা, আমরা সকালে উঠে কিন্তু এক ধরনের খাবার খাই। আচ্ছা, তোমরা কে সকালে উঠে কি ধরনের খাবার খাও একটু বলো তো? তোমরা সকালে উঠে বেশি বেশি মানে বেশিরভাগ স্টুডেন্ট তোমরা কি ধরনের খাবার খাও সকালে? আচ্ছা, তো দেখো, আমরা সকালে উঠেই আমরা সাধারণত মানে আরিফ ভাইয়া যা খায় আর কি, আরিফ ভাই সাধারণত হয়তো বা ডিম খায়, ডিমের সাথে পরোটা বা রুটি, রুটি সাথে সাথে ডিম। ওকে, আমার খাবার হচ্ছে এতটুকুই সকালে। এরপর তোমার হচ্ছে দুপুরে আসলে কিন্তু আমরা একটু হেভি খাবার খাই, তাই না? দুপুরে আমরা একটু বেশি করে খাবার খাওয়ার চেষ্টা করি। সো দুপুরে যখন আমরা বেশি খাবারটা খাই তখন কি খাবার খেয়ে থাকি সাধারণত? দুপুরে আমরা সাধারণত মাছ, মাংস, তারপর হচ্ছে যে বিভিন্ন প্রকার শাক, সবজি, আরো অনেক ধরনের খাবার খেয়ে থাকি। সকালের থেকে কিন্তু আমাদের দুপুরের আইটেম অনেক বেশি থাকে, অনেক বেশি খাবার আমরা কিন্তু খেয়ে থাকি। সকালে কিন্তু আমাদের অত ইচ্ছেও করে না, আমরা এত বেশি খাইও না। কিন্তু আমাদের দুপুরের ক্ষেত্রে খাবারটা একটু বেশি খাই, এবং তখন দেখবা মাছ, মাংস, হ্যাঁ, তারপর হচ্ছে ডিম, এই খাবারগুলো আমরা কি করে রাখি, দুপুরে রাখার চেষ্টা করি। কেন দুপুরে রাখার চেষ্টা করি একটু পরে বলতেছি। এবং রাত্রের ক্ষেত্রে আমরা চেষ্টা করি একটু ভাত টাত কম খাওয়ার জন্য, একটু হালকা পাতলা তরকারি খেয়ে, মানে সাধারণত দুপুরের মতো মিল হলেই আমাদের জন্য হয়ে যায়। আচ্ছা, আমরা সকালে উঠে তাহলে একটু আলাদা রকমের খাবার খাই কেন? কারণ আমাদের সকালে আমরা যখন রাত্রে ঘুমাই, আমাদের আমাদের এই বডিটা বা আমাদের এই শরীরটাও কিন্তু কি, আমাদের এই শরীরটা একটা যন্ত্রের মতো, তাই না? তো আমাদের শরীরটা যেহেতু একটা যন্ত্রের মতো, আমাদের শরীরের কি দরকার? আমাদের শরীরেরও ওইরকম শক্তি দরকার। তো শক্তিটা কোথা থেকে পাই? শক্তিটা পাই সাধারণত আমরা খাবার থেকে। এই খাবারের মধ্যে এই খাবারের মধ্যে কোন খাবারটায় সবথেকে বেশি শক্তি থাকে? শর্করা জাতীয় খাবারে অনেক বেশি শক্তি থাকে। তো যেহেতু আমাদের সারাদিনের কাজের জন্য আমাদের শক্তি প্রয়োজন, এবং শর্করা জাতীয় খাদ্যে সেই পরিমাণ শক্তি আছে, যার কারণে আমরা শর্করা জাতীয় খাদ্য খেয়ে থাকি। শর্করা জাতীয় খাদ্যগুলো কি কি? সেটা হচ্ছে সাধারণত আমাদের রুটি, তারপর হচ্ছে যে চিনি, তারপর হচ্ছে যেমন চা খাই আমরা, অনেকে চা খাই না? এই চায়ের মধ্যে কি থাকে? চিনি থাকে। সো রুটি, চিনি, ভাত বা কার্বোহাইড্রেট জাতীয় যে খাবারগুলো আছে, এগুলাকে বলা হয় শর্করা জাতীয় খাদ্য। সো এই শর্করা জাতীয় খাদ্যগুলো আমরা অনেক ভালো মতো করে নিয়ে থাকি, কারণ আমাদের সারাদিনের জন্য শক্তি দরকার। ঠিক আছে? তো দেখো, আমরা সারাদিনে অনেক কিছু খাই, ভাত, রুটি, সবজি, ফল, ফাস্টফুড। আবার অনেকে আমরা ফাস্টফুড খাই, বিভিন্ন ধরনের পিৎজা, বার্গার, হ্যাঁ, আরো অনেক ধরনের আমরা ফাস্টফুড খাই না? তো ওই খাবারগুলোও কি আমাদের জন্য পুষ্টিকর, মানে পুষ্টিকর খাবার, নাকি আমাদের শরীরের জন্য খারাপ খাবার, সেগুলোও একটু ভালো মতো করে পড়ার চেষ্টা করব। হ্যাঁ, তো এখন দেখি, কিন্তু পুষ্টিবিজ্ঞান যা বলে আমাদের আসলে খাদ্য জিনিসটা কি। খাদ্য জিনিস হাফ হাম করে যা কিছু খাইলাম। এখন ধরো সাপোজ খাদ্য মানে তোমরা যদি বলো আমরা যা খাই তাকে খাদ্য বলে, আমরা অনেকে বলতে পারি না। আমরা বলতে পারি না যে আমরা যা খাই তাকে খাদ্য বলে। আমার এক সময় আমার একটা ফ্রেন্ড বলছিল, মানে যা খাই তাকেই তো খাদ্য বলে। সব খাবারই তো খাদ্য না, ঠিক আছে? এখন তোমাদেরকে কেউ যদি বলে যে ইস, মানে তোমার মনে করো তুমি বাইকে করে কোথাও যাচ্ছ তোমার ফ্রেন্ডের সাথে, এখন তোমার হঠাৎ করে তোমার একজন বাংলাদেশের সমাজসেবী তোমাকে আটকায় দিল। আটকায় দেওয়ার পর বলছে, হে বাচ্চা কোথায় যাচ্ছ? স্যার আমি তো একটু বাইক চালায় আসতেছি। কাগজ কোথায়? নাই স্যার। হ্যাঁ, বা দেখাইলা, তারপরে তার কিছু লাগবে, সে বলে যে একটু ঘুষ খাবো। তো ওই যে ঘুষ যে খাওয়ার কথা, এই ঘুষটা কি তাহলে আমাদের খাবার জিনিস? আমরা তো যা খাই ওই যে ঘুষ খায়। মানুষ ঘুষ খায় না, সুদ খায় না, তাহলে ওগুলোও কি খাবার? তোমরা একটু জানাও তো আমাকে, যে ঘুষ, সুদ এগুলোও কি খাবার?
অ্যান্সার ইজ নো, তাই না? ঘুষ সুদ এগুলো তো খাবার না, কিন্তু আমরা বলি কি ঘুষ খাই, সুদ খাই, হাওয়া খাই, হ্যাঁ এগুলো বলি না? তো এগুলো কি খাবার? এগুলো কিন্তু খাবার না। তাহলে কথাটা হচ্ছে খাদ্য কি, আমরা যা খাই তা আসলে খাদ্য না। এখন মনে করো কেউ একজন বিড়ি টানতেছে, এরকম করে বিড়ি টানতেছে, হ্যাঁ ও কি বলছে কি করে, চলো যে একটু বিড়ি খেয়ে আসি। বিড়ি কি খাবার? বিড়ি খাবার? খাবার না। আচ্ছা যদি মনে করো ঠিক আছে যে আমরা মুখ দিয়ে যা খাই, ধরো অনেকে বলতেছে ভাইয়া আমরা মুখ দিয়ে যা খাই তাকে খাবার বলে, তোমাকে কেউ একটু বিষ নিয়ে এসে দিল, খাও খাও খাও, তুমি কি করবা? খাবা? যে ঠিক আছে মুখ দিয়ে তো খাচ্ছি, বিশ্ব মানুষ তো মুখ দিয়ে খায় তাই না, তো এটা কি খাবার? বিষ কি খাবার? না। তো খাদ্য জিনিসটা কি? খাদ্য হচ্ছে যে খাবারটা আমরা গ্রহণ করলে আমাদের শরীরে পুষ্টি যোগায়, যে খাবারটা গ্রহণ করলে আমাদের শরীরে পুষ্টি যোগায় তাকে আমরা কি বলতে পারি? তাকে আমরা খাদ্য বলতে পারি। ঘুষ খায় এটা খাদ্য না, তারপরে হচ্ছে যে সুদ খায় এটা খাদ্য না, বিষ খাওয়া এটা খাদ্য না, সিগারেট খাওয়া এটা খাদ্য না। খাদ্য কি? যা খেলে তোমার শরীরের চাহিদা মিটবে, যা খেলে তোমাদের শরীরে পুষ্টি যোগাবে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা সাধারণত খাবার বলবো। ওকে, সো বলা যায় দেহের এই খাবার আসলে কি? দেহের বৃদ্ধি ঘটাবে। এক, দেহের বৃদ্ধি ঘটাবে। আমরা কি সিগারেট খাইলে কি দেহের বৃদ্ধি ঘটবে? ঘুষ খাইলে দেহের বৃদ্ধি ঘটবে? হ্যাঁ অবশ্য ঘুষ খাইলে যাই হোক যা মানে তোমার হচ্ছে যে বলো না কেন, হ্যাঁ মানে ঘুষ খাইলে অবশ্য পেট বাড়ে, ঠিক আছে, অন্য কিছু আর বাড়ে না। সো এরপর হচ্ছে যে আমাদের শক্তি যোগাবে, এরপর ক্ষয়পূরণ করে এবং রোগ প্রতিরোধে সাহায্য করে। সো যেসব খাদ্য খেলে দেহের বৃদ্ধি ঘটে, দেহের বৃদ্ধি ঘটে, এরপর হচ্ছে শক্তি যোগায়, মানে দেহের মধ্যে আমরা শক্তি পাই, এরপর হচ্ছে ক্ষয়পূরণ করে, মানে দেহের মধ্যে আমরা প্রতিদিন অনেক দৌড়াদৌড়ি করি, লাফালাফি করি, খেলাধুলা করি, পড়াশোনা করি, প্রতিটা কাজে এই যে চোখ আমাদের ওপেন হয়ে আছে না, তুমি 5-6 দিন না খাও তোমার চোখ এমন করবে আর ভালো লাগতেছে না। এর কারণটা কি? কারণ হচ্ছে তোমার চোখ খোলার যে শক্তিটা আছে সেই শক্তিটাও থাকে না। তো এটা কি করে? ক্ষয় পূরণ করে, তোমার যে শক্তিগুলো ক্ষয় হচ্ছে এগুলাকে কি করতেছে? পূরণ করতেছে এবং রোগ প্রতিরোধে সাহায্য করে। তার মানে তোমার রোগটাকে প্রতিরোধ করার জন্য, তোমাদের শরীরে তো হাজার হাজার ব্যাকটেরিয়া ভাইরাস আছে, তারা তোমাকে অল টাইম অ্যাটাক করার জন্য রেডি, অল টাইম অ্যাটাক করার জন্য রেডি, কিন্তু তোমার দেহে শ্বেত রক্তকণিকা কি করে? তাদেরকে আটকায় দেয়, এই অ্যাটাক করা যাবে না, কুল থাকো। ঠিক তেমন খাদ্য এই শ্বেত রক্তকণিকাগুলো তৈরি করে থাকে। সো তাই আমরা বলতে পারি যে যেসব খাবার খেলে যেমন আমাদের দেহের বৃদ্ধি ঘটে, যেসব খাবার খেলে দেহের বৃদ্ধি ঘটে, শক্তি যোগায়, তারপর হচ্ছে ক্ষয় পূরণ করে এবং রোগ প্রতিরোধে সাহায্য করে, তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা খাদ্য বলি। তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা সাধারণত খাদ্য বলে থাকি। তো আমি যদি তোমাদেরকে এখন একটা ছোট্ট একটা প্রশ্ন করি, তোমরা আমাকে একটা অ্যান্সার দিয়ে দাও তো দেখি। ছোট্ট একটা প্রশ্ন, খুব বড় একটা প্রশ্ন করবো যে এমনটা না, হ্যাঁ ছোট্ট একটা প্রশ্ন করব। বলো তো আমাদের দাদু দাদি নানা নানিরা যে জর্দা খায়, এই জর্দাটা বা তামাক খায়, এই তামাকটা কি খাবার কি খাবার না? তোমরা একটু আমাকে প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দাও, ঠিক আছে? সো আমাকে প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দাও। সো খাবার কেমন হতে পারে? তাই পেট ভরলেই হলো না, খাবার যে শুধু পেট ভরলেই হবে এটা হইল না, এটার জন্য প্রয়োজন পূরণ করতে হবে। তার মানে তাকে শক্তি যোগাইতে হবে, দেহের বৃদ্ধি ঘটাইতে হবে, ক্ষয় পূরণ করতে হবে এবং রোগ প্রতিরোধে সাহায্য করতে হবে, ঠিক আছে? সেটাই আসল অর্থে আমরা এটাকে কি বলবো? আসল অর্থে তখনই আমরা এটাকে খাদ্য বলতে পারবো, ঠিক আছে? এই 4টা পয়েন্ট আমরা ভালো মতো করে মনে রাখবো, আমাদের খ নাম্বার প্রশ্নের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যে খাদ্য কি বুঝিয়ে লেখো। ওকে, হ্যাঁ, সো তামাক যেটা কথা বললাম এটা কিন্তু মোটেও খাবার নয়। ওকে, সো খাবার কি কি দেখো, এখানে কয়েকটা খাবারের ছবি দেওয়া আছে, তার মধ্যে এখানে তোমাদের প্রিয় খাবার কোনটা আমি কয়েকটা নাম দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে তরমুজ, আনারস, তারপর হচ্ছে যে পেয়ারা, হ্যাঁ গাজর, টমেটো, তারপর হচ্ছে যে ব্রকলি, লেবু, তারপর হচ্ছে যে ডাল, রসুন, তারপর কলা, জাম, পেঁয়াজ, তারপর ডাল, আরো অনেক কিছু এখানে দেওয়া আছে, আলু, এখানে অনেক ধরনের খাবার দেওয়া আছে। এই যে খাবারগুলো তোমরা দেখতে পাচ্ছ এর বাহিরেও খাবার আছে, এর বাহিরেও আরো অনেক খাবার আছে, যেমন মাছ, মাংস,
তোমার হচ্ছে যে ডিম, দুধ, এগুলা খাবার যদিও এখানে দেওয়া হয় নাই, একটা স্লাইডে আর কতগুলো পড়া মানে খাবার থাকবে, বাট এই যে খাবারগুলো আছে এই খাবারগুলো আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী এবং এগুলো আমাদের দেহের শক্তি যোগায়, ক্ষয়পূরণ করে এবং দেহের বৃদ্ধি করতে সাহায্য করে, তাই এগুলা খাবার। আচ্ছা, তোমার ধরো অনেকেরই তরমুজ পছন্দ, আমার বেশিরভাগেরই তরমুজ পছন্দ, গ্রেট, আমারও তরমুজ অনেক পছন্দ। তো চলো আমরা এখন দেখি পুষ্টি কি। সো যেসব আমরা জানি যেসব খাদ্য খেলে দেহ পুষ্ট হয়, মানে কি দেহের মধ্যে পুষ্টি আসে। এখন কথা হচ্ছে পুষ্টিটা আবার কি ভাইয়া, থাকতেই পারে প্রশ্ন যে ভাইয়া পুষ্টিটা কি। দেখো, পুষ্টির ইংরেজি অর্থ হচ্ছে নিউট্রিশন। পুষ্টির ইংরেজি শব্দ হচ্ছে নিউট্রিশন, এটা মনে রাখবো, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো ভাইয়া দাগায় দিচ্ছে, এটা খুবই বেশি ইম্পর্টেন্ট যে পুষ্টির ইংরেজি হচ্ছে নিউট্রিশন। কি? নিউট্রিশন। নিউট্রিশন এটা কিন্তু আসতে পারে যে নিউট্রিশন কি বা নিউট্রিশনের অর্থ কি। নিউট্রিশনের অর্থ পুষ্টি, পুষ্টির অর্থ নিউট্রিশন। সো এটা এমন একটা প্রক্রিয়া যেখানে আমরা কি করি, পরিবেশ থেকে প্রয়োজনীয় খাদ্যবস্তু সংগ্রহ করা হয়। আমরা কি নিজের খাদ্য নিজে বানাইতে পারি? এখন তোমাদের কথা আছে, হ্যাঁ ভাইয়া আমি তো রান্না করতে পারি, আমি তো গাছ থেকে আম পাড়তে পারি, আমি গাছ থেকে জাম পাড়তে পারি, আমি একদম মুরগিকে জবাই করে খেয়ে দিতে পারি। বলতেই পারো, তোমরা, তাই না? যে হ্যাঁ ভাই আমি নিজেই রান্না করে খাই। এখন কেউ যদি আমাকে বলে যে ভাই আপনি কি নিজের খাবার নিজে প্রস্তুত করতে পারেন, আমি বলবো ইয়েস, আমি নিজেই রান্না করে খেয়ে ফেলি। এই রান্না করা মানে কিন্তু নিজের খাবার নিজে তৈরি করা না। রান্না করা মানে হচ্ছে আমরা একটা খাবারকে প্রসেস করে আমাদের খাওয়ার উপযোগী তৈরি করতেছি, ঠিক আছে? এটাকেই বলা হয় রান্না। এখন তাহলে আমরা প্রথমে কি করি, ওই খাবারটা আমরা পরিবেশ থেকে সংরক্ষণ করি। মানে পরিবেশ কি? পরিবেশ হচ্ছে আমাদের চারপাশে যা কিছু আছে, গাছপালা, ফলমূল, তারপরে হচ্ছে যে পশু পাখি ইত্যাদি মিলে আমাদের পরিবেশ। এই যে পরিবেশ আছে, এই পরিবেশ থেকে প্রয়োজনীয় খাদ্যবস্তু আমরা সংগ্রহ করি। এই প্রয়োজনীয় খাদ্যবস্তু যেগুলো আছে ওগুলো আমরা কি করি, ওগুলো আমরা অনেক সুন্দর মতো করে সংগ্রহ করি। দেন আমরা কি করতে পারি, দেন হচ্ছে যে তারপর তা পরিপাক হয়ে শরীরে শোষিত হয়। পরিপাক মানে হচ্ছে হজম। আমরা হজম চিনি না, এই জন্য আবার এটা না যে টেস্টি হজমি, এরকম কিছু না। হজম বলতে আমাদের যে শরীর আছে, ওই শরীরটায় আমাদের শরীর কি করে, আমাদের শরীরে পেটের মধ্যে ওই খাবারগুলো কি হয়, একদম মিশ্রণ হয়ে ওইখান থেকে একদম ওই খাদ্যের যে রসগুলো আছে এগুলো আমাদের শরীরটা রেখে দেয়। আর বাকি যে অংশগুলো আছে যেগুলো আমাদের শরীরের জন্য প্রয়োজন নাই, সেটা আমাদের একটা অঙ্গের মাধ্যমে ওটা কোথায় চলে যায়, ওয়াশরুমে চলে যায়, ঠিক আছে? সো পরিপাক হয়ে শরীরে শোষিত হয়। এরপর দেহ তা তোমার হচ্ছে যে অন্তকীকরণ করে, মানে আত্মিকীকরণ করে। আত্মিকীকরণ করা মানে আত্মিকরণ জিনিসটা কি? আত্মিকরণ জিনিসটা হচ্ছে তোমার ওই খাবারটাকে চারিদিকে বন্টন করে দেওয়া, তোমার শরীরের পেট থেকে চারিদিকে বন্টন করে দেওয়া। এখন আমাদের পেটের কাজ কি? এই যে আমাদের পেটটা দেখতে পাচ্ছি, এই পেটটার আসলে কাজ কি? ওইখানে একটা ফাঁকা একটা অংশ আছে, যে জায়গাটার নাম হচ্ছে পাকস্থলী। ওই পাকস্থলীর মধ্যে খাবারটা যখন যায়, এই গলা দিয়ে খাবারটা কোথায় নামে, পাকস্থলীর মধ্যে নামে। পাকস্থলী কি করে, ওই খাবারগুলোকে দুমড়ে মুচড়ে ভেঙে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে গলায় ফেলে, একদম গুলিয়ে ফেলার পর ওইখান থেকে কি হয়, ওইখান থেকে আস্তে আস্তে খাবারের রসগুলো বের হয়, যেগুলো আমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। ওই খাবারের রসগুলো বের হয়, রসগুলো চলে যায় হচ্ছে কোথায়, রসগুলো চলে যায় আমাদের শরীর থেকে চারিদিকে, এবং আমাদের যে হচ্ছে বাকি যে অংশগুলো থাকে, ওই বাকি অংশগুলো চলে যায় কোথায়, বাকি অংশ চলে যায় ওয়াশরুমে, ঠিক আছে? সো এইভাবে ওই পেট থেকে ওই যে জিনিসগুলা সারা শরীরে ছড়িয়ে পড়ে, সেটাকে আমরা বলি তোমার হচ্ছে যে আত্তীকরণ। আর এইভাবে পুষ্টি উপাদান তারপর বৃদ্ধি, ক্ষয়পূরণ আর রোগ প্রতিরোধের কাজ করে। আসলে এইভাবেই কি পুষ্টি আমাদের ক্ষেত্রে কাজ করে থাকে। সো খাদ্য থেকে আমাদের জৈব অজৈব উপাদানগুলো জীবে বেঁচে থাকার জন্য শক্তি এবং পুষ্টি যোগায়। আর এই পুষ্টিকেই সাধারণত আমরা কি বলি, এই পুষ্টিকে আমরা সাধারণত বলি পরিপোষক বা নিউট্রিশনস। সো পরিপোষক, নিউট্রিশনস, পুষ্টি তিনটা একই জিনিস। তিনটা একদম একই জিনিস। এখন আমি যদি তোমাদেরকে পুষ্টি জিনিসটা বুঝাই যে আসলে পুষ্টি জিনিসটা কি রকম, একদম আমি তোমাদের খাবারের স্টাইলটা একটু বুঝাই। ধরো একটা মানুষ, ঠিক আছে? সো ধরো এই হচ্ছে আমাদের একটা মানুষ।
সো এখন এই হচ্ছে মানুষের মুখ, যদি আমরা একটু চিন্তা করি, এই হচ্ছে মানুষের মুখ, এইখানে আমাদের একটা গলার ইয়ে আছে। এখন এরপরে এসে আমাদের এখানে ছোট্ট একটা আমের মতো পাকস্থলী আছে। এরপর অবশ্য কিছু নাড়ি ভুঁড়ি আছে, এরকম করে আমাদের আরো অনেক কিছু জিনিস আছে। এরকম আরো অনেক কিছু জিনিস আছে। হ্যাঁ, সো আমাদের যে খাবারগুলো আছে এই খাবারগুলো মূলত কি হয়? হ্যাঁ আমি জানি আমার আর্ট মোটেও ভালো না, তো চলো আমরা এমনিতেই দেখি। আমি জাস্ট তোমাদেরকে একটু বোঝানোর জন্য যে পুষ্টিটা আসলে আমাদের শরীরে কিভাবে কাজ করে। ঠিক আছে, দেখো আমরা একটা খাবার খাইলাম, কি খাইলাম? নিউটনের মাথায় যে আপেলটা পড়ছিল ওই আপেলটাকেই আমরা খাই। কেমন? নিউটনের মাথায় যে আপেলটা পড়ছিল ওই আপেলটাকে আমরা একটু খেয়ে ফেলি। সো এই হচ্ছে আমাদের আপেল। ওকে, আর মনে করিও না এটা হচ্ছে যে আইফোনের আপেল, এটা হচ্ছে আমাদের নিউটনের মাথায় যে আপেলটা পড়ছিল ওই আপেলটা আমরা নিয়ে আসছি এবং ওই আপেলটাকেই আমরা আজকে খাবো। ঠিক আছে, ক্লাসের মধ্যে আমরা একটু ওই আপেলটা খেয়ে ফেলি। সো এই আপেলটা যখন আমরা মানে একদম সরাসরি তো ইয়ার সাথে খাবো না, তাই না? একদম হাম করে দিয়ে যে খাবো এমনটা তো না। সো এই আপেলটাকে আমরা কি করব? এই আপেলটাকে আমরা সুন্দর মতো করে মুখে দিলাম। তো চলো এই আপেলটাকে মুখে দেই। তো মুখে দিয়ে আমরা দাঁত দিয়ে কি করলাম? দাঁত দিয়ে চাবাইলাম, হাম 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 করে চাবাইলাম, একবারে আপেলকে একদম চূর্ণ বিচূর্ণ করে ফেলাম। তোমার এত বড় সাহস, নিউটনের মাথায় পড়ছো? হ্যাঁ, যদি তোমার নিউটনের মাথায় যদি না পড়তো, হ্যাঁ, তাহলে তো আর এই এতগুলো সূত্র নিউটনের মাথা থেকে বের হইতো না, তাই না? সো এখন কি করব? এই যে মুখ দিয়ে খাবারগুলো কি করব? এই মুখ দিয়ে খাবারটাকে নিয়ে আসি। তো চলো মুখ দিয়ে খাবারটাকে নিয়ে আসি। সো আমরা একটু পিঙ্ক কালারের খাবারটা নিয়ে যাই, এখান থেকে চাবানো শুরু করলাম। তো খাবারটা এখান থেকে আস্তে আস্তে আমাদের খাদ্যনালী দিয়ে কোথায় আসলো? এই পেটের মধ্যে। আপেলের গুঁড়া কোথায় আসলো? এখন এই আপেলের যে গুঁড়াগুলো আছে এগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গুঁড়া গুঁড়া হয়ে কোথায় আসলো? আমাদের পেটের মধ্যে এসে পড়ে আছে। কোথায়? এরকম করে ছিন্ন ভিন্ন হয়ে আমাদের পেটের মধ্যে কি আছে? পড়ে আছে, পেটের মধ্যে আসলো। এখন এইখান থেকে কি হইলো? এইখান থেকে ওই খাদ্যগুলাকে একদম আমাদের শরীরে বিভিন্ন অ্যাসিড আছে ওগুলাকে চাপ দিল, একদম যেভাবে মানে আখ থেকে যেভাবে রস বের হয় ঠিক ওই রকম করে চাপ দিল। এখান থেকে চাপ দেওয়ার পর যে রসগুলো আছে এই রসগুলা পুরা শরীরে একদম যতগুলা শরীরে যত অঙ্গ আছে সব অঙ্গের মধ্যে ওই রসগুলো ছড়ায় পড়লো। হ্যাঁ, আর বাকি যে অংশটা আছে, বাকি যে আপেলের অংশগুলো আছে ওই অংশগুলা কি হইলো? ওই অংশগুলা এই বৃহদান্ত্রের মাধ্যম দিয়ে কি আমাদের এই পায়ুপথের মাধ্যমে ওটা কি হয়ে বের হইলো? ওটা হচ্ছে মল হয়ে সাধারণত বের হয়ে গেল। সো এই রকম করে আমাদের দেহ কি করে? পুষ্টি সাধিত করে। এই রকম করে আমাদের দেহ মূলত পুষ্টি সাধিত করে। ঠিক আছে, সো এইভাবে আসলে আমাদের দেহে পুষ্টিগুলা কি হয়? আত্তীকরণ করা হয়। সো এই জন্য আমাদের সাধারণত প্রথমে কি করি? পরিবেশ থেকে সংরক্ষণ করে। এই ফলটা আমরা কোথা থেকে পাইছি? এই ফলটা অবশ্যই আমরা গাছ থেকে পাইছি। গাছ কি? গাছপালা আমাদের পরিবেশের অংশ না? সো আমাদের যদি এটার কথা চিন্তা করি, আমাদের যে গাছপালা আছে এই গাছপালা তো আমাদের পরিবেশের অংশ, তাই না? এই যে আমাদের গাছপালা আছে, গাছপালা থেকে আমরা কি পাই? এই ফলমূল পাই। সো গাছপালা আমাদের পরিবেশের অংশ। এই গাছপালা থেকে আমরা পাই খাবার। ওই খাবারটা আমাদের শরীরের মধ্যে তোমার হচ্ছে যে ওই খাবারটা আমরা খেয়ে এরকম করে আমরা কি করে থাকি? আমরা সাধারণত আমাদের খাবারগুলা ইয়া করে থাকি, হজম করে থাকি। ওকে, সো এই রকম করেই সাধারণত আমাদের খাদ্যটা হজম হয়ে থাকে এবং আমাদের পুষ্টি এরকম করে সারা দেহের মধ্যে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, সো এই গেল আমাদের পড়াশোনা, মানে খাবার বা খাদ্য থেকে আমরা পুষ্টি কিভাবে আমাদের দেহের মধ্যে চলে আসে। সো আমাদের বিভিন্ন ধরনের পুষ্টি থাকে, যেমন গ্লুকোজ, খনিজ লবণ, ভিটামিন, আরো অনেক ধরনের তোমার হচ্ছে ইয়া থাকে, আরো অনেক ধরনের জিনিস এখানে থেকে থাকে। তাহলে আপেলের রস খেলেই তো হয়? হ্যাঁ, তোমার আইডিয়াটা অনেক ভালো, ডাইরেক্ট আপেলের রস খেলে হয়, তোমার মেশিনটা লাগবে না। সো আমাদের আল্লাহ যেহেতু মেশিন দিছেই, যে এই যে মুখ, দাঁত, একদম মারাত্মক মেশিন। তো এই মেশিন থাকতে আমরা আরো কেন মেশিন কিনবো? এই জন্যই তো আমরা খাই। দাঁত কি জন্য দিছে? মেশিন কেনার জন্য। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের খাবার। সো বিভিন্ন ধরনের খাবার থাকে, যদিও তোমরা খাবারগুলো বুঝতে পারতেছো না। তো আমাদের এইখানে অনেক ধরনের খাবার থাকে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে খাদ্য পিরামিড। বাট খাদ্য পিরামিড আমরা পরবর্তী পার্টের মধ্যে পড়াশোনা করব। সো এইখানে দেখো অনেক ধরনের খাবার আছে, যে খাবারগুলো বেশি খাইতে হয় সেগুলো নিচের দিকে দেওয়া,
তারপর যে খাবারগুলো একটু কম খাইতে হয় হালকা সেগুলো এইখানে, যেই খাবারগুলো আমাদের হচ্ছে যে একটু মাঝারি খাইতে হয় সেগুলো এইখানে, এবং যেগুলো সব থেকে কম খাইতে হয় যেমন তেল, তেল আমাদের তেল আমাদের সব থেকে কম খাইতে হয়, ঠিক আছে? তেল আমাদের সব থেকে কম খাইতে হয়, তেল চর্বি এগুলো হচ্ছে স্নেহ জাতীয় যে খাবারগুলো আছে এগুলো সব থেকে কম খাইতে হয়। এরপর আমিষ জাতীয় যে খাবারগুলো আছে এটা প্রতিদিন থাকতে হবে এমন একটা অবস্থা, কিন্তু এটা খুব বেশি খাওয়াটা আবার শরীরের জন্য একটু ক্ষতিকর, কারণ তুমি যখন অনেক বেশি আমিষ খাবা তখন তোমার শরীর কি হবে, তখন তোমার শরীর আস্তে 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 ফুলে যাবে, ঠিক আছে? তুমি হচ্ছে যে একদম নমিতা না, তুমি হচ্ছে যে কি নবিতার থেকে একদম জিয়ান হয়ে যাবা, হ্যাঁ পরবর্তীতে গান গাবা, আমি জিয়ান খাই শুধু মাছ, এরকম করে তোমরা আবার গান বলবা, তো দরকার নাই আমিষ খুব বেশি খাওয়া। সব থেকে বেশি খাওয়া উচিত ফলমূল শাকসবজি, সব থেকে বেশি খাওয়া উচিত কি ফলমূল শাকসবজি, রঙিন ফলমূল। রঙিন ফলমূল বলতে সাধারণত কোন কি কি বুঝায়, ফুলকপি, বাঁধাকপি, গাজর, টমেটো, এই যে জিনিসগুলো আছে এগুলো জিনিস বেশি খাওয়া উচিত, ফলমূল বেশি খাওয়া উচিত। হ্যাঁ, এবং তার সাথে সাথে আমাদের সাপোর্ট হিসেবে আমরা কি খাইতে পারি, রুটি, তারপর হচ্ছে যে ভাত, ডাল ইত্যাদি আমরা জিনিস খাইতে পারি। সো খাদ্য পিরামিডে আমরা এগুলো ভালো মতো করে বুঝার চেষ্টা করব, ঠিক আছে? তো এখন চলো আমাদের খাদ্যের প্রধান কাজ, এই যে আমরা খাবারগুলা খাই এই খাবারগুলার কাজটা কি, এই খাবারগুলোর আসলে কাজটা কি এগুলো একটু ভালো মতো করে দেখবো। সো খাবারের মূলত কাজ হচ্ছে, খাদ্যের কাজগুলোকে মূলত 3 ভাগে ভাগ করা যায়। খাবারের কাজগুলোকে কয়টা ভাগে ভাগ করা যায়, খাবারের কাজগুলোকে মূলত 3টা ভাগে ভাগ করা যায়। ওকে, আচ্ছা, অন্বেষা মজুমদার বলছে ভাইয়া বইয়ের লাইন দাগিয়ে দিবেন না। দেখো তোমাদের এই স্লাইডে তোমাদের হুবহু বইয়ের পড়া নাই, এগুলা বইয়ের থেকে যে ইম্পর্টেন্ট লাইনগুলো আছে ওই লাইনগুলো এখানে কপি করে নিয়ে আসা, ঠিক আছে? একদম ইম্পর্টেন্ট লাইনগুলো। তো আমরা বলতে পারি এইখানে যে পড়াশোনাগুলো আছে এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলো তোমরা পড়লেই আশা করি হয়ে যাবে, ঠিক আছে? সো আপাতত প্রতিটা স্লাইড তোমাদের স্ক্রিনশট নিয়ে নিলেই হবে, আর অথবা যদি স্ক্রিনশট মিস করে থাকো অ্যাপের মধ্যে তোমরা এই স্লাইডটা ক্লাসের শেষে পেয়ে যাবা, কোনো সমস্যা নাই। ভাইয়ার অসাধারণ আর্ট সহ এই স্লাইড থাকবে, কোনো সমস্যা নাই, তোমরা স্লাইডটা পেয়ে যাবা, এটা নিয়ে কোনো টেনশন করিও না, কেমন? ওকে, সো এখন দেখো আমাদের খাদ্যের প্রধান কাজ, খাদ্যর কাজকে মূলত 3টা ভাগে ভাগ করা যায়, এটা একটু মনে রাখবো। খাদ্যের কাজকে মূলত কয়টা ভাগে ভাগ করা যায়, 3টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দেহ গঠন এবং ক্ষয়পূরণ, হ্যাঁ, একটা হচ্ছে দেহ গঠন এবং ক্ষয়পূরণ, মানে তোমার দেহটাকে গঠন করবে। গঠন বলতে কি, যে ভাই আমার কি নাকটা চোখের জায়গায় নিয়ে আসবে, চোখটা তোমার হচ্ছে যে চোখটা কি মুখের জায়গায় নিয়ে আসবে, এমনটা মোটেও না। দেহ গঠন মানে তোমার দেহটাকে, তুমি ছোট যখন ছিলা তখন তোমার হাত এতটুকু ছিল, তাই না? মনে হইতো যে ধরে ভেঙে ফেলি, এরকম মনে হইতো না? যেমন ছোট বাচ্চা দেখলে তোমরা তার গাল এরকম করো, নাক এরকম করো, হ্যাঁ? তুমি যখন ছোট ছিলে তখনও তোমার আশেপাশে, হ্যাঁ, পাশের বাসার আন্টি দেখি মনে হচ্ছে ছেলেটার হাত তো অনেক নরম, একটু ভেঙে দেই, এরকম মনে হইতো। কারণ তোমার ছোটবেলায় সবকিছু ছোট ছোট ছিল, তোমার হাত অনেক চিকন ছিল, হ্যাঁ, তোমার মাথা ছোট্ট একটু ছিল, তুমি একটু, তোমাকে যদি কিছু বলে, হ্যাঁ, তোমাকে একটু যদি মনে করো একটু রাগ করলে তুমি ম্যা করে কান্না করে দিতা, তো ছোটবেলায় তুমি ছোট ছিলা। আর তখন তোমাদের দেহ পুরোপুরি গঠন হয় নাই। যেমন আরিফ ভাইয়ার এখন কি হয়েছে, আরিফ ভাই মনে করো একটু বড় হয়েছে, লম্বা হয়েছে, তারপর হাতে একদম চোখে মুখে মুখে দাড়ি, মাথায় চুল, অনেক কিছু হয়েছে। ছোটবেলায় তো এত কিছু ছিল না। তো আস্তে আস্তে খাবার কি করে, খাবারের মাধ্যমে মানুষের একটা কি হয়ে যায়, দেহ আস্তে 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 গঠন হয়। সো দেহ গঠন বলতে আমাদের নতুন কোষ তৈরি হয়। নতুন কোষ বলতে কি, আমরা তো ভালো মতো করে বুঝি যে কোষ কি, আমরা ক্লাস 6 থেকে 8 পর্যন্ত পড়ছি কোষের সম্পর্কে। এরপর পুরনো কোষের ক্ষয় মেরামত হয়। আমরা যখন যে কোনো ধরনের কাজ করি, হ্যাঁ, আমরা যখন যে কোনো ধরনের কাজ করে থাকি তখন মূলত কি হয়, আমাদের শরীরে অনেক অনেক ক্ষয় হয়। আমি যখন একটু দৌড়াদৌড়ি করবো আমার শরীরে কিন্তু কি অনেক কিলো ক্যালোরি চলে যায়। ওই যে কিলো ক্যালোরি চলে যায়, ওই যে আমাদের বিভিন্ন ধরনের কোষ আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যাচ্ছে, তাদেরকে কি করে, নতুন কোষের জন্ম হয়, ঠিক আছে? তো নতুন কোষ তৈরি হয়, পুরাতন কোষ যেগুলো আছে এগুলোর ক্ষয় পূরণ হয়, এবং হাড়, মাংস, রক্ত ইত্যাদি গঠন হয়, ঠিক আছে? আমাদের দেহটাকে বড় করতে সাহায্য করে, আমাদের দেহটাকে বড় করতে সাহায্য করে, আমাদের দেহের ক্ষয়পূরণ রোধে অনেক বেশি সাহায্য করে কে, খাদ্য। এরপর যদি আমরা একটু দেখি যে আমাদের তোমার হচ্ছে খাদ্যের আরেকটা কাজ হচ্ছে শক্তি এবং তাপ উৎপন্ন করা, শক্তি ও
তাপ উৎপন্ন করা। আচ্ছা, ছোটবেলায় মাথায় চুল ছিল, যখন তুমি ছোট্ট ছিলে একদম, যখন যখন তুমি একদম পৃথিবীতে যখন মানে জন্মগ্রহণ করছো, তখন তোমার মাথায় কয়েকটা চুল ছিল। কয়েকটা বলতে গোনা যাইতো, এমন একদম মনে করো হাতে হাতে গোনা যাইতো, 1 2 100 200 300 গোনা যাইতো। কিন্তু এখন তুমি বড় হওয়ার পর অনেক চুল হয়ে গেছে, তাই না? সো তখন এবং এখনের মধ্যে অনেক পার্থক্য আছে। তো দেখো, এরপর তাপ ও শক্তি ও তাপ উৎপাদন। এখন জিনিস দেখো, তোমরা কি কখনো একজন মানুষ মারা গেছে তাকে ছুঁয়ে দেখছো? কোনো একজন মানুষ মারা গেছে, তাকে কি কেউ কখনো ছুঁয়ে দেখছো? ধরো একজন কেউ মারা গেছে, তাকে কেউ এমন করে ছুঁয়ে দেখছো? হ্যাঁ। আচ্ছা, তো তোমরা হয়তো বা কখনো দেখো নাই, হয়তো তোমার ভয় লাগছে অথবা এরকম কিছু। তো যে মানুষগুলো মারা গেছে তাদের শরীর অনেক 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 বেশি ঠান্ডা হয়। কারণটা কি? তাদের দেহ বা ইঞ্জিন আর কাজ করতেছে না। আচ্ছা, তুমি যদি একটু ফ্যান চালাও, সাপোজ তুমি একটা ফ্যান চলতে আছে চলতে আছে চলতে আছে, ওই ফ্যানটা গরম হবে নাকি ঠান্ডা থাকবে বলো তো দেখি? ওই ফ্যানটা গরম হবে নাকি ঠান্ডা থাকবে বলো দেখি? হুম, ওই ফ্যানটা গরম থাকবে। তো যে কোনো জিনিস চালাও না কেন, যে কোনো, এসি আর ফ্রিজ বাদে, তবে তবে তুমি যে ফ্রিজ যে চালাচ্ছ, ফ্রিজের যে পিছনের অংশটা আছে যেটা ওই ফ্রিজটাকে ঠান্ডা রাখতেছে, সেটা কিন্তু গরম হচ্ছে। যে মেশিনটা আছে ফ্রিজের, এসির যে মেশিনটা আছে পিছনে, সো ওই যে মেশিনটা আছে ওটাও কিন্তু কি হচ্ছে, ওটাও কিন্তু গরম হচ্ছে। প্রতিটা মেশিন যখন চলতেই থাকে তখন ওই মেশিনটার তাপের দরকার হয়, তার মানে ওই মেশিনটা আস্তে আস্তে গরম হয়। ঠিক আমাদের শরীরও এমন একটা মেশিন যে প্রতিনিয়ত কি করতেছে, যে প্রতিনিয়ত কাজ করতেছে। এই যে আমি নড়াচড়া করতেছি, ঘোরাঘুরি করতেছি, যা করতেছি না কেন, আমার শরীর এইটার জন্য কাজ করতেছে। আর যখন কাজ করবে তখন তাপ উৎপাদন হবে, তাপ উৎপাদন হবে। আর এই তাপ উৎপাদন করার জন্য আমাদের কি দরকার? খাদ্য দরকার। সো শক্তি এবং তাপ উৎপাদন যেমন আমরা কি করি, আমরা যেমন প্রতিনিয়ত হাঁটা, দৌড়ানো, কথা বলা, তারপর হচ্ছে চিন্তা করা, সব কাজের জন্য আমাদের শক্তি লাগে। সব কাজের জন্য আমাদের কি লাগে? সব কাজের জন্য আমাদের শক্তি লাগে। সো খাদ্য জারণের মাধ্যমে এই খাবার যখন বিক্রিয়া করে ওই বিক্রিয়ার ফলে আমাদের প্রচুর পরিমাণ শক্তি এবং তাপ পাওয়া যায়, এবং ওই তাপের কারণে আমাদের শরীর ভিতর থেকে গরম থাকে এবং আমরা যে কোনো ধরনের কাজ করতে পারি। তো ভাইয়া, স্লাইড কোথায় পাবো? 10 মিনিট স্কুলের অ্যাপে তোমাদের কোর্সের পাশেই ক্লাসের স্লাইড তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, আর যদি না পাও 16910 তে কল দিলেই তোমাদেরকে কিভাবে এটা দেখতে হয় সেটা দেখবো, ঠিক আছে? ওকে, আচ্ছা। সো এরপরে আমরা যদি দেখি রোগ প্রতিরোধ এবং দেহ রক্ষণাবেক্ষণ। রোগ প্রতিরোধ এবং দেহ রক্ষণাবেক্ষণ, তার মানে তুমি যদি না খেয়ে থাকো তাহলে তোমার কি হবে বলো তো? তোমাকে বিভিন্ন ধরনের রোগে তোমাকে আক্রমণ করবে। তুমি দেখবা তুমি শরীরে অনেক অলস হয়ে যাচ্ছ, তুমি উঠতে পারতেছো না, তোমার শক্তি নাই, হালকা একটুতেই তোমার জ্বর হয়ে যাবে। মানে তোমার বেসিক্যালি তোমার যেটা সমস্যা হবে সেটা হচ্ছে তুমি অনেক হয়ে পড়বা, অনেক উইক হয়ে পড়বা, কারণ তোমাকে রোগ আক্রমণ করবে, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া তোমাকে আক্রমণ করবে। ঠিক আছে? এর মানেটা হচ্ছে তুমি যখন রোগ প্রতিরোধ এবং দেহ রক্ষণাবেক্ষণ করার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে খাবার খাইতে হবে। ঠিক আছে? আমাদেরকে খাবার খাইতে হবে। শরীরে খাদ্যকে মানে আমাদের খাদ্য শরীরকে সুস্থ রাখে। এটা অবশ্যই আমাদের খাদ্য শরীরটাকে কি করে রাখে? সুস্থ রাখে। রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় এবং দেহকে কার্যক্ষম করে। তার মানে হচ্ছে আমাদের দেহকে কাজ করার মতো ক্ষমতা দেয় কে? খাবার। সো খাবারের এই ৩টা ভাগ আমরা অনেক গুরুত্বপূর্ণভাবে আমরা এই ৩টা জিনিস মনে রাখবো। দেহ গঠন ও ক্ষয়পূরণ, শক্তি এবং তাপ উৎপাদন, এবং রোগ প্রতিরোধ এবং দেহ রক্ষণাবেক্ষণ। দেখো, তোমাদেরকে এই সব জিনিস মনে রাখতে হবে না যে নতুন কোর্স তৈরি, এই সব জিনিস তোমাদের মনে রাখতে হবে না। মনে রাখতে হবে কোনটা জিনিস? মনে রাখতে হবে সাধারণত দেহ গঠন ও ক্ষয়পূরণ, এটা মনে রাখতে হবে। শক্তি এবং তাপ উৎপাদন, এটা মনে রাখতে হবে, এবং রোগ প্রতিরোধ এবং দেহ রক্ষণাবেক্ষণ, এই ৩টা জিনিস মনে রাখবে। এই ৩টা জিনিস যদি মনে রাখো তাহলে তুমি বাকি শব্দগুলা তোমাদের টিচার খুব একটা বেশি দেখবে না, তারা শুধুমাত্র মেইন পয়েন্টটা করে দেখে। ঠিক আছে? তারা বেশিরভাগ ক্ষেত্রে মেইন পয়েন্টটা করে দেখার চেষ্টা করে। তাই আমরা চেষ্টা করব সব সময় এই কাজটা করার জন্য। ওকে, দেখো আমার মাইক এইখানেই বাবা, আমার মাইক একদম আমার
মুখেই, মুখের কাছেই, এরপরেও শব্দ শোনা যাচ্ছে না? তোমরা কি চাও আমি চিল্লাইতে চিল্লাইতে আমার গলাটা ফাটায় ফেলি? হ্যাঁ, আচ্ছা, চলো আমরা নেক্সটে চলে যাই। সো খাদ্যের উপাদান কয়টি এবং কি কি? সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট, সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট, এখান থেকে একটা এমসিকিউ আসবেই যে খাদ্যের প্রধান উপাদান 6টি। খাদ্যের প্রধান উপাদান 6টি। খাদ্যের প্রধান উপাদান কয়টি? খাদ্যের প্রধান উপাদান হচ্ছে 6টি। এটা একদম আমরা একদম ঠোঁটস্থ করে রাখবো যে খাবারের প্রধান উপাদান হচ্ছে 6টি। তার মধ্যে আমাদের 3টি হচ্ছে মুখ্য উপাদান। কয়টা? 3টি হচ্ছে মুখ্য উপাদান, আর বাকি 3টি হচ্ছে গৌণ উপাদান বা সহকারী উপাদান। এই তিনটা জিনিস আমরা মনে রাখবো। এই তিনটা জিনিস আমরা একদম ভালো মতো করে মনে রাখবো, ঠিক আছে? সো এই তিনটা জিনিস থেকে একটা এমসিকিউ মাস্ট আসবে। দেখো এখানে একটা এমসিকিউ এই তিনটার মধ্যে সো এইখান থেকে একটা এমসিকিউ মাস্ট আসবেই। 1 নাম্বার থাকবে যে খাদ্যের প্রধান উপাদান কয়টি? খাদ্যের প্রধান উপাদান হচ্ছে তোমার হচ্ছে 6টি। তার মধ্যে 3টি হচ্ছে মুখ্য উপাদান। এই তিনটাকে বলা হয় কি? এই তিনটাকে বলা হয় মুখ্য উপাদান। এই তিনটাকে বলা হয় মুখ্য উপাদান, আর এই তিনটাকে বলা হয় সহকারী উপাদান। সহকারী বা গৌণ উপাদান, ঠিক আছে? এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট। খাদ্যের উপাদান মোট কয়টা? খাদ্যের উপাদান হচ্ছে মোট 6টা। এই 6টার মধ্যে 3টা হচ্ছে মুখ্য উপাদান আর 3টা হচ্ছে সহকারী উপাদান। মনে থাকবে তো? তার মধ্যে কি কি দেখো এইখানে। আর ওই যে রাফেজ, তোমরা অনেকে বলতেছো ভাইয়া আঁশ বা রাফেজ নাই, ওটা হচ্ছে মুখ্য অথবা গৌণ কোনো উপাদান না, ওটা হচ্ছে বাড়তি উপাদান যা আমাদের শরীরের জন্য অনেক ভালো। ওকে, আচ্ছা এখানে কাইয়ুম হোসাইন ফাহিম, বাবা শোনো, তুমি সামনে এসএসসি পরীক্ষা দিবা, সো তোমার এখন এইরকম উল্টাপাল্টা কমেন্ট করার তো তোমার দরকার নাই, তাই না? তুমি মানুষকে ডিস্টার্ব করতে তোমার যদি ভালো লাগে তুমি ডিস্টার্ব করতে পারো, আলাদাভাবে ডিস্টার্ব করতে পারো, এইরকম না, ঠিক আছে? তোমার হচ্ছে যে সে জ্যোতি মন্দি বলতেছো আমরা সবাই একটা গ্রুপ খুলি, সো কেন তোমাদের গ্রুপ খোলার দরকার বাবা? এখন তোমাদের আড্ডা দেওয়ার সময়, তোমাদের সামনে আর বেশি দিন তো নাই পরীক্ষা, তাই না? তোমাদের আমি এখন ভাইয়ার মতো বলি যে সিলেবাস শেষ হয়েছে, তো আমরা চেষ্টা করি অবশ্যই কি করার, অবশ্যই আমাদের হচ্ছে পড়াশোনা আগে কমপ্লিট করি, তারপর আমরা আড্ডা দেই, তারপর আমরা আরো অনেক কিছু করি, হোয়াট এভার, বাট পড়াশোনার সময় আমরা পড়াশোনাটা করি, কেমন? তুমি যখন উল্টাপাল্টা কোনো কমেন্ট করো, হ্যাঁ, তখন হচ্ছে যে ভাইয়ারও মনোযোগ নষ্ট হয়, হ্যাঁ, এবং তোমার হচ্ছে যে মানে ভাইয়ারও আর কি ঝামেলা হয়, তার সাথে সাথে তোমাদের যারা আছে, তোমাদের যারা তোমার ফ্রেন্ডরা আছে তাদেরও অনেক সমস্যা হয়, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, বইয়ে তো আছে রাফেজও আছে। হ্যাঁ, রাফেজ মুখ্য অথবা গৌণ কোনোটার মধ্যে পড়ে না, এটা বাড়তি আরেকটা, এটা 7 নাম্বার একটা পয়েন্ট, বাট এটা আরেকটা পয়েন্ট, সো আমরা এটাকে আলাদাভাবে রাখবো, কেমন? সো দেখো আমাদের হচ্ছে খাবারের মধ্যে টোটাল 6টা উপাদানের মধ্যে 3টাকে বলা হয় মুখ্য উপাদান আর 3টাকে বলা হয় গৌণ উপাদান। ওকে, সো এখন চলে আমরা একটু এই জিনিসটা দেখে ফেলি। সো খাবারের উপাদানের মধ্যে যাই হোক এখানে অনেক সুন্দর মতো করে ভাগ করে দেওয়া আছে যে খাবারের উপাদানকে সাধারণত কয় ধরনের বোঝা যায়? 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মুখ্য উপাদান, একটা হচ্ছে সহায়ক উপাদান বা সহকারী উপাদান বা সহায়ক উপাদান বা গৌণ উপাদান, হোয়াট এভার। সো এই মুখ্য উপাদান তিনটা কি কি? শর্করা। আমি তোমাদেরকে একদম খুবই ইজিলি বুঝাই দিই যে এই উপাদানগুলো কি কি। সেটা হচ্ছে শর্করা, মানে যে খাবারগুলো তোমাকে শক্তি দিয়ে থাকে বা সকালে খেয়ে থাকে, যেমন কি কি? চিনি, ডাল, সরি চিনি, তারপর চাল, তারপর হচ্ছে যে আটা, ময়দা ইত্যাদি হচ্ছে শর্করা জাতীয় খাদ্য, রুটি, হ্যাঁ, ইত্যাদি হচ্ছে আমাদের কি শর্করা জাতীয় খাদ্য। এরপর আমাদের আমিষ জাতীয় খাদ্য কি কি? আমিষ জাতীয় খাদ্য হচ্ছে যে খাবারগুলো সাধারণত মাছ, মাংস, তারপর ডিম, দুধ, হ্যাঁ, ইত্যাদির থেকে পাওয়া যায়,
সেগুলোকে আমরা কি বলি? সেগুলোকে আমরা বলি সাধারণত আমিষ, এবং এর মধ্যে মসুর ডালও কিন্তু একটা আমিষ জাতীয় খাবার। এরপর আমাদের স্নেহ জাতীয় খাবার। স্নেহ বলতে চর্বি, স্নেহ বলতে যে খাবারগুলোতে মধ্যে চর্বি থাকে বা চর্বি দিয়ে তৈরি করা হয়। যেমন কি কি? যেমন হচ্ছে তেল, তেল বা চর্বি জাতীয় খাবারকে আমরা কি বলি? স্নেহ জাতীয় খাবার বলি। যেমন মাখন, তারপর ঘি, হ্যাঁ, তারপর হচ্ছে যে আরো বিভিন্ন ধরনের তৈলাক্ত যে খাবারগুলো থাকে না, এগুলো বেশিরভাগই হচ্ছে স্নেহ জাতীয় খাবার। এই তিনটা আমরা মনে রাখবো মুখ্য উপাদান। এবং গৌণ উপাদানগুলো বা সহায়ক উপাদানগুলো কি কি? ভিটামিন। সো ভিটামিন এইখান থেকে একদম অনেক কিছু থাকে, এ বি সি ডি ই, হ্যাঁ, কে, এখানে অনেকগুলো ভিটামিন আছে। সো এক একটা করে ভিটামিনের কাজ এক এক রকম। এরপর খনিজ লবণ। খনিজ লবণ কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। যেমন আমাদের হাড়ের জন্য ক্যালসিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, হ্যাঁ, আয়রন ইত্যাদি যে খাবারের জিনিসগুলো আছে, এগুলো আমাদের অনেক গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমাদের খনিজ লবণ। এবং পানি, সর্বোপরি আমাদের দেহ তাপমাত্রা ঠিক রাখার জন্য, দেহকে ক্ষয়পূরণ থেকে মানে একদম দেহের মধ্যে যে ক্ষয়গুলো আছে ওগুলাকে রিফিল করার জন্য, এবং আমাদেরকে তৃষ্ণা মুক্ত করতে পানির কোনো বিকল্প নাই। কারণ আমাদের শরীরের প্রায় 65 থেকে 75% পানি। ওকে, আচ্ছা। সো এখন চলো আমরা ইয়ার দিকে দেখি। এর বাহিরে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে রাফেজ বা আঁশ। এই যে তোমরা বারবার বললা না যে ভাইয়া রাফেজ বা আঁশ কোথায়, রাফেজ বা আঁশ কোথায়? হ্যাঁ, সো স্নেহ খাবারকে প্রোটিন বলা যায়? না বাবা, বলা যায় না। স্নেহ আলাদা, প্রোটিন আলাদা। ওকে, সো দেখো, রাফেজ বা আঁশও আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা খাবার, কারণ এই খাবারটা আমাদের অনেক ক্ষেত্রে সাহায্য করে থাকে। এবং এটা সাধারণত অনেক ধরনের তোমাদের শরীরে এক্সট্রা, মানে তোমাদের শরীরের এক্সট্রা কোনো ধরনের যে কার্যকলাপগুলো আছে, এই কার্যকলাপগুলোর জন্য আমাদের কিসের দরকার? আমাদের রাফেজ জাতীয় খাবার খাওয়া দরকার। এটার ফলে কি হয়? কোষ্ঠকাঠিন্য সমস্যার সমাধান হয়। তারপর হচ্ছে যে আমাদের দেহকে তরতাজা রাখতে সাহায্য করে। অতিরিক্ত চর্বি যেন আমাদের দেহে না জন্মায়, এজন্য রাফেজ অনেক ভালো কাজ করে। সো আমাদের যদি একটু ভালো মতো করে দেখি, এটাকে দেখো সরাসরি শক্তি উৎপাদক ধরা হয় না। এই খাবারটাকে সরাসরি শক্তি উৎপাদক ধরা হয় না, কারণ এর মধ্যে শক্তি নাই, কিন্তু এই খাবারটা কি করে থাকে? আমাদের শরীরটাকে ভালো রাখতে সাহায্য করে। ওকে, তো দেখো, আমাদের শর্করা প্লাস স্নেহ এরা কি কাজ করে থাকে? শর্করা এবং স্নেহ সাধারণত শক্তি উৎপাদন করে এবং খাদ্য আমাদের দেহে তাপ উৎপাদন করে থাকে। আমাদের দেহে এই দুইটা জিনিস, শর্করা এবং স্নেহ, একটু ভালো মতো করে মনে রাখি। দেখো, শর্করা এবং স্নেহের কাজ কি? শক্তি উৎপাদন করা। শক্তি উৎপাদন করা কার কাজ? শর্করা এবং স্নেহের কাজ। শক্তি কি করা? উৎপাদন করা। আর আমিষের কাজ হচ্ছে দেহ গঠনের খাদ্য, দেহকে গঠন করা, মানে দেহটাকে, তোমার দেহ বাড়ানো, হ্যাঁ, কোনো একটা জায়গায় মনে করো ক্ষত হয়ে গেছে, ওই ক্ষত স্থানটাকে পূরণ করা। ওকে, সো এটাকে আমরা সাধারণত কি বলবো? আমিষ সাধারণত দেহ গঠনে সাহায্য করে থাকে। আমিষ কি করে? দেহ গঠনে অনেক বেশি সাহায্য করে থাকে। আর ভিটামিন, খনিজ লবণ, আঁশ ইত্যাদি যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো আমাদের দেহকে খাদ্য নিয়ামক খাদ্য বলা থাকে। মানে এগুলো বাড়তি যে কাজগুলো আছে, এই কাজগুলোর সহযোগিতা করে থাকে। আমি তো বইয়ের বাইরে কিছু পড়াচ্ছি না বাবা, তোমাদের বইয়ের যে পড়াশোনাগুলো আছে না, ওগুলাকে শর্ট করে অনেক ছোট করা হয়েছে, কম্প্রেস করা হয়েছে, হ্যাঁ, করে তার পরবর্তীতে ওইটাকে স্লাইডে নেওয়া হয়েছে। শুধুমাত্র গুরুত্বপূর্ণ যে কথাগুলো আছে সেই কথাগুলোই আমাদের স্লাইডে আছে। বুঝছো নাকি বুঝতে পারো নাই? আচ্ছা ভাইয়া, আমাদের এসএমপি এর গ্রুপ কোনটা? তোমরা দেখো, এখানে একটা পিন কমেন্ট তোমাদের এখানে দেওয়া আছে কমেন্ট বক্সে, যে প্রাইভেট গ্রুপে জয়েন করতে নোটিশ বোর্ড দেখো, অথবা এখানে দেখো 3টা লিংক আছে কিভাবে ঢুকতে হয়। ইউটিউবের মধ্যে গেলেই দেখতে পারবা তুমি কিভাবে তোমাদের এসএমপি গ্রুপে জয়েন হতে পারবা। কেমন? গট ইট? আচ্ছা, তো এখন তোমাদের জন্য একটু এমসিকিউ থাকুক, দেখি যে আমাদের স্টুডেন্ট আমার পড়া কতটুকু। নিয়ামক মানে তোমার দেহে সহায়তা করে বা সাহায্য করে, ঠিক আছে? তোমাদের দেহকে সুস্থ রাখতে সাহায্য করে, যে তাকে নিয়ামক বলা হয়।
আচ্ছা, সো এখন আমরা একটু ইয়া করি, খাদ্য এর মুখ্য উপাদান কতটি? খাবারের মুখ্য উপাদান কতটি? এটার কারেক্ট অ্যান্সারটা তোমরা আমাকে একটুখানি জানিয়ে দাও। এখানে দেখো তোমার হচ্ছে যে অনেকগুলো অপশন আছে। তোমার কাছে ২ টি, ৩ টি, ৫ টি, ৬ টি। সো তোমার কাছে যে মনে হয় খাদ্য এর মুখ্য উপাদান কতটি? তোমরা একটু এমসিকিউটা ভালোমতো করে পড়ো। এরপর যদি ক নাম্বার অ্যান্সার হয় দেন এ, খ নাম্বার অ্যান্সার হলে বি, গ নাম্বার অ্যান্সার হলে সি এবং ঘ নাম্বার অ্যান্সার হলে ডি প্রেস করো। ওকে? আশা করি আমরা হচ্ছে যে কারেক্ট অ্যান্সার কিভাবে দিতে হয় বলতে পারি। সো তোমরা এরকম করে একটু সিলেক্ট করে দেখাও না, দেখি আমরা কারেক্ট অ্যান্সার দিতে পারি কিনা। আমরা কেউ ভুল করব না, যারা আমরা জেনে থাকি তারা যেন কেউ আমরা ভুল না করি, কেমন? কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সার হবে আমাদের ৩টি, তাই না? খাবারের মুখ্য উপাদান ৩টি: শর্করা, আমিষ, স্নেহ। ওকে? আমার কয়েকজন স্টুডেন্ট আছে যারা ভুল করতেছে, ভুল করা যাবে না, একটু মনোযোগ দিয়ে এই জন্য ক্লাস করতে হবে। এর পরবর্তী এমসিকিউটা দেখি আরেকটা তোমাদের জন্য, ওয়ান মোর চান্স। সেটা হচ্ছে যে আমাদের দেহ গঠনের খাদ্য কোনটি? কোন খাবারটা সাধারণত দেহ গঠন করে থাকে? কোন খাদ্যটা দেহ গঠন করে থাকে? একটু আগেই আমি স্লাইডে দেখাইলাম যে কয়েকটা খাবার আছে যারা কি করে থাকে, যারা তাপ উৎপাদন করে এবং শক্তি বাড়ায়, আর কয়েকটা খাদ্য আছে বা একটা খাদ্য আছে যে কি করে থাকে, দেহ গঠনে সাহায্য করে। তো এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার তোমার কাছে যেটা হবে, তোমরা সুন্দর মতো করে আমাকে লিখে দাও। এটা এ হলো, এটা বি হলো, এটা সি হলো, এটা এবং ডি হলো এটা। সো কারেক্ট অ্যান্সার কোনটা হবে তোমরা আমাকে একটুখানি জানিয়ে দাও। হুম, ওকে, তোমাদের ক্ষেত্রে অনেকে মনে হতে পারে যে শর্করা, শর্করা এবং স্নেহ এই দুইটার কাজ হলো দেহে শক্তি উৎপাদন করা। এই দুইটার কাজ হচ্ছে দেহের মধ্যে শক্তি উৎপাদন করা। ভিটামিনের কাজ হচ্ছে আমাদের দেহের একটা নিয়ামক। আর ঘ নাম্বার হচ্ছে আমিষ। আর আমিষের কাজ কি? আমিষের কাজ হচ্ছে আমাদের দেহটাকে গঠন করা। তোমাদের যদি মনে হয় যে কিভাবে, দেখো একটু আগে আমরা পড়লাম যে শর্করা প্লাস স্নেহ এরা কি করে? শক্তি উৎপাদক খাদ্য। আর আমিষ হচ্ছে দেহ গঠনের খাদ্য। ঠিক আছে? দেখো তোমাদের বইয়ে অনেক ভাবে লেখা আছে, এমসিকিউ এইভাবে আসে। সো তোমরা এমসিকিউ এর মধ্যে 65% স্টুডেন্ট কারেক্ট অ্যান্সার দিছো। 65% স্টুডেন্ট কারেক্ট অ্যান্সার দিছো, তার মানে 100 জনের মধ্যে 65 জন কারেক্ট অ্যান্সার দিতে পারছো, বাকি জন আমরা কারেক্ট অ্যান্সার দিতে পারি নাই। কেন পারি নাই? কারণ হচ্ছে হয়তো আমরা মনোযোগী ছিলাম না। ওকে, তো আমাদেরকে মনোযোগী হইতে হবে। ওকে, দেহ গঠনের খাদ্য কোনটি? অ্যান্সার ইজ আমিষ। সো এখন চলো আমরা একটু শর্করা নিয়ে পড়াশোনা করি। সো আমাদের দেহের মধ্যে প্রধান মুখ্য উপাদানগুলোর মধ্যে প্রধান বা প্রথম উপাদানটাই হচ্ছে কি? শর্করা। সো এটা একটু মনে রাখবো যে আমাদের এই যে শর্করাটাকে আমরা দেখতে পাচ্ছি, এই শর্করা আমাদের প্রধান খাদ্য উপাদান। এইটা আমরা সব থেকে বেশি খেয়ে থাকি এবং এইটা আমাদের সব থেকে বেশি দরকার। এটা আমাদের সব থেকে বেশি প্রয়োজন। এটা গঠিত হয় ৩টা উপাদান নিয়ে, মানে এই খাবারের মধ্যে ৩টা উপাদান থাকবে। কি কয়টা উপাদান থাকবে? ৩টা উপাদান থাকবে। একটা হচ্ছে কার্বন, একটা হচ্ছে কি? একটা হচ্ছে কার্বন, একটা হচ্ছে হাইড্রোজেন, আর একটা হচ্ছে অক্সিজেন, আর একটা হচ্ছে অক্সিজেন। তো শর্করায় সাধারণত এই ৩টা জিনিস থাকবে। শর্করায় কয়টা জিনিস থাকবে? এই ৩টা জিনিস থাকবে। কি কি? একটা থাকবে কার্বন, একটা থাকবে হাইড্রোজেন এবং আরেকটা থাকবে অক্সিজেন। তার মানে এটাকে আমরা সরাসরি বলতে পারি এই খাবারটা হচ্ছে চকো, CHO। এই খাবারটাকে আমরা কি বলতে পারি? CHO। এটা আমরা একটু মনে রাখবো। সিতে কার্বন, এইচতে হাইড্রোজেন এবং ওতে হচ্ছে অক্সিজেন।
শর্করা সাধারণত বর্ণহীন। শর্করা কি? শর্করা সাধারণত বর্ণহীন, মানে এর কোনো কালার নাই। যেমন তুমি যদি একটু দেখো, চালের কথা যদি চিন্তা করো, এটা দেখতে কেমন? সাদা, দেখতে অনেকটা সাদার মতো, ঠিক আছে? এরপর এর পরবর্তীতে যদি আমরা একটু দেখি, এর পরবর্তীতে এটা গন্ধহীন, মানে এটা নিজস্ব কোনো গন্ধ নাই। যেমন তুমি চালের কথা চিন্তা করো, আটার কথা চিন্তা করো, এদের কিন্তু নির্দিষ্ট কোনো সুগন্ধ বা দুর্গন্ধ নাই। হয়তোবা তোমার দেখবা যে চালের মধ্যে সুগন্ধ, এগুলো সুগন্ধি আসলে মেশায়, এগুলো সুগন্ধি আসলে মেশানো হয়। ওকে, সো এইটা হচ্ছে আমাদের সাধারণত সুগন্ধি মিশানো হয় জন্য চাল একটু সুগন্ধ করে, তাছাড়া এটা কিন্তু অরিজিনাল কোনো সুগন্ধ নাই। এরপর গন্ধহীন এবং অল্প মিষ্টি স্বাদযুক্ত হয়। তুমি চাল খাবা, হালকা মিষ্টি মিষ্টি ভাব পাবা। তুমি আটা খাবা, মানে আটা তো যদিও খায় না কেউ, তুমি আটা খাবা একটু হালকা মিষ্টি পাবে, বাট চিনিতে একটু মিষ্টি থাকে, ঠিক আছে? তো আমরা সাধারণত বলতে পারি যে শর্করা সাধারণত বর্ণহীন, গন্ধহীন ও অল্প মিষ্টি স্বাদযুক্ত হয়ে থাকে, অল্প মিষ্টি স্বাদযুক্ত হয়ে থাকে। আর এই খাবারটাকে আমরা বলবো সিএইচও। এটা একটু মনে রাখবো, কিন্তু অনেক ভালো মতো করে মনে রাখবো যে এই খাবারটাকে বলা হয় সিএইচও। মানে এই খাবারের উপাদান তিনটি। এই খাবার কয়টা জিনিস নিয়ে গঠিত? তিনটে জিনিস নিয়ে গঠিত। একটা হচ্ছে কার্বন, একটা হচ্ছে হাইড্রোজেন, আর একটা হচ্ছে অক্সিজেন। এই তিনটা জিনিস একটু মনে রাখবো, হ্যাঁ? আচ্ছা, তো দেখো, শর্করার মূল কাজ, শর্করার দেহের মূল কাজ কি? তাপ শক্তি। আমাদের দেহের মধ্যে যে তাপ আছে, আমাদের দেহ, ওই যে বললাম না, আমাদের যখন যে কোনো একটা মেশিন যখন কাজ করে, তখন অবশ্যই তার জন্য প্রচুর পরিমাণ তাপের প্রয়োজন হয় বা গরম হইতে হয়। ওই ওই যে তাপটা আছে, ওই তাপ শক্তিটা দেয় কে? এই শর্করা। এবং কর্মশক্তি, তার মানে এর কাজ মূলত শক্তি যোগানো। এর কাজ মূলত কি করা? শক্তি যোগান দেওয়া। এরপর দেহের বিপাকীয় কাজ চালানোর জন্য প্রয়োজনীয় শক্তি দেওয়া। তার মানে তুমি যেখানেই দেখো, এটার কাজ কি? শক্তি, শক্তি, শক্তি। হ্যাঁ, এর কাজ হচ্ছে শক্তি, শক্তি, শক্তি। আই ডোন্ট লাইক শক্তি, ঠিক আছে, বাট শক্তি লাইকস শর্করা, বুঝছো? সো এই হচ্ছে আমাদের শর্করার তিনটা কাজ। একটা হচ্ছে তাপ শক্তি, কর্মশক্তি এবং বিপাকীয় কাজ চালানোর জন্য প্রয়োজনীয় শক্তি। তো মনে থাকবে, শর্করা মানেই শক্তি, শর্করা মানেই কি? শক্তি। ওকে, বুঝতে পারছি? আচ্ছা, আশা করি বুঝতে পারছি। সো শর্করার গঠন হচ্ছে সিএইচও। শর্করার কাজ কি? শর্করার কাজ হচ্ছে আমাদের সাধারণত শক্তি প্রদান করা। বুঝতে পারছি এভরিওয়ান? আচ্ছা শোনো বাবা, আমার এখানে আজান দিবে না? আজান অবশ্যই দিবে। আজান দেওয়ার পর আমি তোমাদেরকে নামাজের ব্রেক দিব। সো নামাজের জন্য তোমরা 10 মিনিট সময় পাবা। আমাদের 4 রাকাত ফরজ নামাজ পড়ে আবার তোমরা চলে আসিও, ঠিক আছে? আর আসরের নামাজের সময় তো একটু লেট হয়, রাইট? 10 মিনিট পর নামাজ শুরু হয়। তো তোমরা একটু অপেক্ষা করো ক্লাসটার জন্য, কেমন? আশা করি আমি মনে হয় বুঝাইতে পারিনি তোমাদের। সো তোমাদের 4 রাকাত নামাজ পড়তে আমি তোমাদেরকে 10 মিনিট সময় দিব। তোমরা গিয়ে সুন্দর করে মসজিদে যদি যাও, তাহলে ওই সময়টা বের হয়ে তাড়াতাড়ি করে নামাজটা পড়ে আবার ব্যাক করিও, কেমন? সো ক্লাসের মধ্যে এক একটা, বাংলাদেশে তো অনেক জায়গার স্টুডেন্ট আমাদের এখানে আছো। যেমন মনে করো রংপুরে আজান দেয় এক সময়, আর চট্টগ্রামে আজান দেয় আরেক সময়। সো দুই জায়গায় দুইটা সময়ের মধ্যে আজান দেয়। সো যখন একটা জায়গায় 10 মিনিট আগে, আরেকটা জায়গায় 10 মিনিট পর, কিন্তু আমি যদি 20 মিনিট আমি যদি ক্লাসটা বিরতি দেই, তাহলে এটা পরবর্তীতে ক্লাসটাকে এফেক্ট পড়বে না? অবশ্যই পড়বে। তাই আমি চেষ্টা করতেছি, আমার এখানে যখন ইয়াটা দিয়ে দিবে, তোমার হচ্ছে আজান দিবে, আমি তার 5 মিনিট পর তোমাদেরকে নামাজ ব্রেক দিব। নামাজ পড়ে আবার ক্লাসের মধ্যে ব্যাক করিও, কেমন? 4 রাকাত নামাজ পড়তে আশা করি 6 মিনিটের বেশি লাগবে না, আমি তোমাদের 10 মিনিট দিব। বুঝাইতে পারছি আমি? আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, মসজিদ অনেক দূরে থাকলে তোমরা একটু বাসায় পড়ে নিও আজকে কষ্ট করে, হ্যাঁ? কষ্ট দেওয়ার জন্য আমি অনেক দুঃখিত তোমাদের। তো দেখো, শর্করা জাতীয় খাদ্য হচ্ছে এগুলা কি কি? বিভিন্ন প্রকার ডাল, মটরশুঁটি, হ্যাঁ, তারপর হচ্ছে যে চাল, আলু, হ্যাঁ, এবং হচ্ছে যে রুটি, গম ইত্যাদি জিনিস। ওকে, ইত্যাদি হচ্ছে শর্করা জাতীয় খাবার। বুঝতে পারছি? আচ্ছা, তো এখন দেখো, শর্করা সাধারণত দুই ভাবে পাওয়া যায়। শর্করা সাধারণত দুই ভাবে পাওয়া যায়। যেমন একটা হচ্ছে উদ্ভিজ্জ, একটা হচ্ছে উদ্ভিজ্জ শর্করা। উদ্ভিজ্জ মানে কি? উদ্ভিজ্জ মানে উদ্ভিদের শরীর থেকে যে শর্করাগুলো পাওয়া যায়। উদ্ভিজ্জ মানে
উদ্ভিদের শরীর থেকে যে শর্করাগুলো পাওয়া যায় সেটাকে আমরা সাধারণত কি বলে থাকি? উদ্ভিজ্জ শর্করা বলে থাকি। ওকে? আচ্ছা, মটরশুঁটি না আমিষ? হ্যাঁ, মটরশুঁটি আমিষ, আর ওইখানের মধ্যে শর্করাও পাওয়া যায়। অনেকগুলা খাবার আছে যেমন মনে করো তুমি যদি মাংস খাও, মাংসের মধ্যে আমিষও আছে, চর্বিও আছে। ঠিক আছে? আমিষও আছে, ওইখানে তোমার স্নেহ জাতীয় খাবারও আছে। সো একেকটা খাবারে একাধিক ভিটামিন থাকতে পারে। ওকে? আচ্ছা, সো দেখো উদ্ভিজ্জ শর্করা যেটা আছে, যেগুলো উদ্ভিদের থেকে পাওয়া যায় সেগুলোকে আমরা বলি উদ্ভিজ্জ শর্করা। আর যেগুলো প্রাণীর থেকে পাওয়া যায় ওগুলাকে আমরা বলি প্রাণিজ শর্করা। ঠিক আছে? সেগুলাকে আমরা কি বলতে পারি? সেগুলাকে আমরা বলি তোমার হচ্ছে যে যেগুলো প্রাণীর থেকে পাওয়া যায় সেগুলোকে বলি আমরা প্রাণিজ শর্করা। সো উদ্ভিজ্জ শর্করার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা মনে রাখবো কিসের জন্য? এমসিকিউ এর জন্য। তোমাকে বলা হবে, এমসিকিউ তোমাকে বলা হবে, এইভাবে বলা হবে কি যে চিনি, চিনি কোন ধরনের শর্করা? তোমাকে বলা হবে চিনি কোন ধরনের শর্করা, মানে দেওয়া থাকবে, অপশন দেওয়া থাকবে, এ শ্বেতসার বা স্টার্চ, বি নাম্বার গ্লুকোজ, সি নাম্বার ফ্রুক্টোজ, ডি নাম্বার সুক্রোজ। সো কারেক্ট অ্যান্সার কোনটা? যদি তোমাদের ভাগ্য খুব খারাপ হয় আর কি, হ্যাঁ, সো তোমাদের ভাগ্য যদি খারাপ হয় তাহলে এই ধরনের এমসিকিউ আসবে যে চিনি কোন ধরনের শর্করা, পেঁপে কোন ধরনের শর্করা, হ্যাঁ, গম কোন ধরনের শর্করা, তারপর হচ্ছে যে তরমুজ কোন ধরনের শর্করা, এই ধরনের এক্সামে আসতে পারে। আমরা বলতে পারি যে আমাদের এই কয়েকটা একটু মনে রাখার চেষ্টা করব, যে আমাদের শ্বেতসার বা স্টার্চ, হ্যাঁ, এরপর হচ্ছে যে আমাদের ফ্রুক্টোজ, তারপরে সুক্রোজ, এই খাবারগুলো আমরা মনে রাখবো। এগুলো হচ্ছে এক এক ধরনের শর্করার নাম। শর্করা অনেক ভাগে ভাগ করা যায়, তার মধ্যে এইগুলো হচ্ছে একদম মূল কয়েকটা ভাগ। ওকে? একটা হচ্ছে আমাদের শ্বেতসার, একটা হচ্ছে গ্লুকোজ, একটা হচ্ছে ফ্রুক্টোজ, একটা হচ্ছে সুক্রোজ, একটা হচ্ছে সেলুলোজ। এগুলো জাস্ট তোমরা উদাহরণগুলো পড়বা, কেমন? এরপর হচ্ছে ল্যাকটোজ। এই ল্যাকটোজটা অনেক বেশি ইম্পর্টেন্ট, মানে প্রাণীর দেহ থাকে। দেখো আমাদের এখানে আমরা জানি দুধ হচ্ছে একটা আমিষ জাতীয় খাবার, ঠিক আছে, ইত্যাদি আমাদের আমিষ জাতীয় খাবার, কিন্তু এখানে শর্করাও থাকে। যেমন এই জন্য এটাকে আমরা সাধারণত বলি প্রাণিজ উৎস। তার মানে দুধ সাধারণত প্রাণীর থেকে পাওয়া যায়, এবং এই যে প্রাণীর থেকে পাওয়া যাচ্ছে এই জন্য এটাকে আমরা সাধারণত কি বলে থাকি? এটাকে আমরা সাধারণত বলে থাকি আমাদের প্রাণিজ শর্করা। তার মধ্যে কি আছে? দুধ এবং আমাদের হচ্ছে গ্লাইকোজেন, মানে পাখি মুরগি ইত্যাদির যে কলিজা থাকে না, এই কলিজাগুলোকে আমরা সাধারণত কি বলতে পারি? হ্যাঁ, ওই যে কলিজাগুলোকে আমরা সাধারণত কি বলতে পারি? গ্লাইকোজেন বলতে পারি। সো ল্যাকটোজটা অনেক ভেরি ইম্পর্টেন্ট। যে ল্যাকটোজ কি? সো ল্যাকটোজ হচ্ছে একটা প্রাণিজ শর্করা। ল্যাকটোজ হচ্ছে একটা প্রাণিজ শর্করা, এটা একটা আমরা মনে রাখবো। ওকে? সো এগুলো একটু ভালো মতো করে। মিছরি হচ্ছে, মিছরি কি আমি তোমাদেরকে বলতে পারবো, মানে গুড়ের মতো কিন্তু দেখতে সাদা, গুড়ের মতো, একদম গুড়ের মতো দেখতে সাদা, আমি প্রায় খাই। হ্যাঁ, সো এগুলো একটু মনে রাখবো বাবা। এখানে আমি তোমাদের কোনো হ্যাক্স বলে দিতে পারবো না যে এই হ্যাক্স পড়লে তোমাদের মনে থাকবে। জাস্ট কি করবা? জাস্ট একটু ভালো মতো করে উদাহরণগুলো মনে রাখবা, কেমন? ওকে? আচ্ছা, এখন দেখো শর্করায় পুষ্টিগত গুরুত্ব। আমাদের যে শর্করা আছে এই শর্করার পুষ্টিগত গুরুত্ব কতটুকু? আমাদের শর্করা কেন খাইতে হবে? আমাদের শর্করার গুরুত্বটা কি? কেন খাইতে হবে আমাদের? এইটা মূলত দেহের মুখ্য শক্তির উৎস। শর্করা মানেই শক্তি, ঠিক আছে? এটা মনে রাখবা, শর্করা মানেই শক্তি। শর্করা মানেই কি? শক্তি। এটা কি করে? দেহের শক্তির মূল উৎস। দেহের শক্তির মূল উৎস হচ্ছে শর্করা। সো তিনটা খাবারের মূলত তিনটা ধরনের আলাদা আলাদা জিনিস আছে। দেখো শর্করার কাজ শক্তি, একদম, হ্যাঁ, শর্করা লাইকস শক্তি। আমিষ দেহ গঠন করে, ক্ষয় পূরণ করে, আর স্নেহ দেহের শক্তি যোগায়, হালকা শক্তি যোগায়, আর দেহের তাপ উৎপাদন করে। এই তিনটা জিনিস তিন ধরনের। স্যার VVI কি? ভি মানে ভেরি, ভি মানে ভেরি, আই মানে ইম্পর্টেন্ট। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে? যেহেতু তোমরা আমার জন্য ভিআইপি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারসন, হ্যাঁ, সো সো তোমরা হচ্ছে আমার কাছে ভিআইপি পারসন, ভেরি ইম্পর্টেন্ট পারসন। ঠিক তেমন আমরা কি, আমাদের হচ্ছে যে এমসিকিউ হচ্ছে যে VVI, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে?
তো দেখো আমাদের হচ্ছে যে আমার দেহের মুখ্য শক্তির উৎসকে শর্করা। সো গ্লাইকোজেন, এই গ্লাইকোজেন জিনিসটা কি? গ্লাইকোজেন মজিদ থেকে সরাসরি দ্রুত শক্তি সরবরাহ করে। সো হোয়াট ইজ গ্লাইকোজেন? হোয়াট ইজ গ্লাইকোজেন? এটা ক নাম্বারের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কোন জিনিসের জন্য? ক নাম্বারের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট যে গ্লাইকোজেন কি। গ্লাইকোজেন হচ্ছে হাঁস, মুরগি, কবিতর, হাঁস, মুরগি, কবুতর ইত্যাদি ইত্যাদি যকৃত, বা আমরা যেটাকে কলিজা বলি, কলিজা খাই না আমরা, এই যে দেখো গ্লাইকোজেন। সো আমরা এটাকে বলতে পারি যকৃত এবং পেশিতে থাকে। এটা কোথায় থাকে? যকৃত এবং পেশিতে থাকে। সো আমরা বলতে পারি গ্লাইকোজেন হচ্ছে আমাদের হাঁস, মুরগি এবং কবুতরের যকৃতে থাকা এক ধরনের শর্করা। ওকে? হ্যাঁ বাবা, স্লাইড তোমরা 10 মিনিট স্কুলের অ্যাপ অথবা ওয়েব যে কোনো এক জায়গায় ঢুকলেই তোমরা পেয়ে যাবা। ওকে, সো এখন যেহেতু তোমাদের জন্য আজান দিয়ে দিছে, আমার এখানে আজান দিয়ে দিছে, আর আমি বেশিক্ষণ লেট না করি, অলমোস্ট 5টা বাজার 5 মিনিট বাকি। সো আমি তোমাদেরকে 5টা 10 মিনিট, 10 মিনিট স্কুলে 10 মিনিটের জন্য আমি তোমাদেরকে দিয়ে দিলাম, বিরতি দিয়ে দিলাম। সো 10 মিনিটের একটা নামাজ বিরতি থাকতেছে। সো নামাজ বিরতির পর আমরা হচ্ছে যে অতিরিক্ত শর্করাটা পড়ায় ফেলি, শর্করাটা শেষ করে দেই। সো প্রোটিন বা ফ্যাটের অভাবে যদি কখনো শরীরে প্রোটিনের প্রয়োজন পড়ে, তখন এই শর্করাটা কি করে? ওই প্রোটিনের কাজটা করে দেয়। মানে একটু স্টোরে থাকে, যখন প্রয়োজন হয় তখন এটা জায়গা মতো এসে আমাদেরকে কি করে দেয়? সাপোর্ট দিয়ে থাকে। আর অতিরিক্ত শর্করা যদি খাই, তাহলে আমাদের শরীরে ভুঁড়ি বেড়ে যাবে, মানে মেদ বেড়ে যাবে। মেদ মানে চর্বি বেড়ে যাবে। মেদ মানে চর্বি বা ভুঁড়ি যেটাকে বলা হয়, ঠিক আছে? মেদ বেড়ে যাবে, শরীরের মধ্যে অনেক বেশি পরিমাণ চর্বি জমে যাবে। এরপর স্থূলতা বাড়বে। স্থূলতা মানে কি? মোটা হবা। স্থূলতা বাড়ে মানে তুমি কি হবা? মোটা হবা। এবং তোমার হচ্ছে কিছু ক্ষেত্রে বহুমূত্র বা ডায়াবেটিস হতে পারে। কিছু ক্ষেত্রে বহুমূত্র বা ডায়াবেটিস মানে তুমি পানি খাবা কম, ওয়াশরুমে বেশি যাবা, এটাকে বলা হয় বহুমূত্র। সো যাই হোক, এই হচ্ছে অতিরিক্ত শর্করার ফসল। সো এখন আমি তোমাদেরকে দিচ্ছি 10 মিনিটের একটা নামাজ ব্রেক। তো আশা করি সবার 5টার মধ্যে নামাজ শুরু করবা। 5টার মধ্যে নামাজ শুরু করে 5এর মধ্যে 4 রাকাত নামাজ সুন্দর মতো করে পড়ে ফেলবা। পড়ে ফেলে সুন্নতটা পড়িও পরবর্তীতে। সো আপাতত তোমাদের জন্য থাকতেছে 10 মিনিটের একটা নামাজ বিরতি। নামাজ বিরতির পর আবার আমরা হচ্ছে যে ক্লাসের মধ্যে ব্যাক করতেছি। সো দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ফ্রম ব্রেক। আশা করি আমাদের 2-1 মিনিট বেশি লেগেছে, বাট হচ্ছে যে আশা করি আমাদের যারা যারা নামাজ পড়তে গিয়েছিল তাদের নামাজ কমপ্লিট। ওকে, সো আবার একটু ক্লাসের মধ্যে আমরা তাড়াতাড়ি ব্যাক করার চেষ্টা করি। যারা মনে করতেছিল ভাইয়া মনে হয় হারাই গেছে, বা দোয়া করতেছিলেন নামাজের মধ্যে যে ভাইয়া মনে হয় একদম হারায় চলে যাক অথবা ভাইয়া না আসুক, কিন্তু চলে আসলাম, কি আর করার। সো ক্লাসের শুরুতে আমাকে আবার একটুখানি তোমরা জানিয়ে দাও যে তোমরা আমার কথাবার্তা ঠিকঠাক মতো করে শুনতে পাচ্ছ কিনা, এবং তোমরা আমাকে সকলেই ঠিকঠাক মতো করে দেখতে পাচ্ছ কিনা আমাকে আবার একটুখানি জানিয়ে দাও। যদি তোমার হচ্ছে এভরিথিং ওকে থাকে দেন গো ফর ইয়েস, এবং হচ্ছে যে যদি ওকে না থাকে দেন গো ফর নো। আশা করি সবকিছু ঠিকঠাক আছে, অল থিংস আর গুড। তোমরা আমাকে ঠিকঠাক মতো করে দেখতে পাচ্ছ এবং আমার কথাবার্তা ঠিকঠাক মতো করে শুনতে পাচ্ছ। ওকে, সো আমরা শর্করা নিয়ে পড়াশোনা মোটামুটি দেখেছিলাম। এখন আমরা যেটা জিনিস দেখবো সেটা হচ্ছে আমিষ। তো আচ্ছা, এর মধ্যে আমাদের শর্করা এবং আমিষের মধ্যে আমাদের আরেকটা জিনিস সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোন খাবারের মধ্যে কতটুকু পরিমাণ শক্তি থাকে সেটা যদি আমরা একটু জেনে নিই তাহলে আমাদের অনেক বেটার হয়। সেটা দেখো, ক্যালোরি এবং খাবারের মধ্যে শক্তি। আমাদের সাধারণত ক্যালোরি এবং খাবারের মধ্যে শক্তি যদি আমরা একটু দেখি, খাবার থেকে যে শক্তি পাওয়া যায় তাকে আমরা ক্যালোরি অথবা কিলো ক্যালোরি বলে থাকি। খাবার থেকে যে শক্তিটা পাওয়া যায়, যেমন আমরা বাজারে গিয়ে বলি না 1 কেজি আপেল দেন, 1 কেজি কমলা দেন, 1 হালি ডিম দেন, রাইট? ঠিক তেমনই আমাদের হচ্ছে যে খাবার থেকে যে শক্তিটা আমরা পেয়ে থাকি, সেই খাবারের শক্তিটাকে পরিমাপ করা হয় কি দিয়ে? ক্যালোরির মাধ্যমে পরিমাপ করা হয়। কিসের মাধ্যমে? ক্যালোরির মাধ্যমে খাবারটাকে পরিমাপ করা হয়। সো এটা একটু আমরা মনে রাখবো যে আমাদের ক্যালোরির মাধ্যমে আমরা কি করে থাকি? খাবারটাকে পরিমাপ করে থাকি। সো 1 ক্যালোরি ইকুয়াল টু এমন তাপ শক্তি যা 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে পারে। যেমন মনে করো তুমি যদি একটা জিনিস গরম করতে দাও, তো
তুমি হচ্ছে যে মনে করো পাতিলের মধ্যে যে কোনো একটা জিনিস তুমি গরম করতে দিলা, সো ওইটা যদি আস্তে দাও তাহলে আস্তে গরম হবে, এবং যদি বেশি দাও তাহলে তাড়াতাড়ি গরম হবে। ঠিক তেমন আমাদের ক্যালোরি হচ্ছে এমন তাপ শক্তি, এটা কি, এটা একটা এমন এক ধরনের তাপ শক্তি যেটা কি করে থাকে, 1 ডিগ্রি মানে পানির তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াতে যে পরিমাণ শক্তি খরচ হবে সেটাই হচ্ছে 1 কিলো ক্যালোরি। এটা জাস্ট মুখস্থ করে নিবা তোমরা সকলেই, যেন আমরা এটা লিখতে পারি। ঠিক আছে, যে ক্যালোরি কি, ঠিক আছে, 1 ক্যালোরি কি অথবা কিলো ক্যালোরি কি, এটা একটু যেন আমরা বলতে পারি। এখন 1000 ক্যালোরিতে হয় 1 কিলো ক্যালোরি, 1000 ক্যালোরিতে হয় 1 কিলো ক্যালোরি, এটাও আমরা একটু মনে রাখবো। সো 1000 কিলো ক্যালোরি ইকুয়াল টু 1000 ক্যালোরি ইকুয়াল টু 1 কিলো ক্যালোরি। ওকে, তো শক্তির মান আমরা যদি একটু দেখি, যে 1 গ্রাম শক্তি মানে 1 গ্রাম শর্করা যদি তুমি খাও তাহলে তুমি শক্তি পাবা 4 কিলো ক্যালোরি। 1 গ্রাম শর্করা খাইলে তোমার শক্তি আসবে 4 কিলো ক্যালোরি। 1 গ্রাম যদি তুমি প্রোটিন খাও তখন তোমার শক্তি থাকবে 4 কিলো ক্যালোরি। প্রোটিন বলতে আমিষ যদি খাও তাহলে তুমি কতটুকু শক্তি পাবা, তাহলে তুমি শক্তি পাবা 4 কিলো ক্যালোরি। আর যদি তুমি 1 গ্রাম স্নেহ পদার্থ খাও, 1 গ্রাম যদি তুমি স্নেহ পদার্থ খাও তাহলে তোমার শক্তি আসবে 9 কিলো ক্যালোরি। তাহলে তোমাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, এতটুকু একটা প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে যে খাবারের মধ্যে কোন খাবারটায় সব থেকে বেশি কিলো ক্যালোরি থাকে। তো তোমরা আমাকে একটুখানি জানিয়ে দাও যে কোন খাবারটায় সব থেকে বেশি কিলো ক্যালোরি থাকে। তো আমাকে একটুখানি জানিয়ে দাও। 1 গ্রাম শর্করায় আমরা জানি 4 কিলো ক্যালোরি থাকে, 1 গ্রাম প্রোটিনে 4 কিলো ক্যালোরি থাকে, এবং 1 গ্রাম স্নেহ পদার্থে কতটুকু থাকে, 9 কিলো ক্যালোরি থেকে থাকে। তার মানে আমরা বলতে পারি যে আমরা যদি 1 গ্রাম আমিষ খাই এবং 1 গ্রাম আমরা যদি স্নেহ খাই, এই দুইটার মধ্যে কোন খাবারের মধ্যে বেশি শক্তি থাকবে? অবশ্যই স্নেহ পদার্থের মধ্যে বেশি শক্তি থাকবে। ওকে, হ্যাঁ, ক্যালোরি এবং খাবারের শক্তি এটা মানে নির্ণয় করা হয়তো আসবে না, বাট এমসিকিউ এ আসবে। ওকে, সো তাই আমি তোমাদেরকে এখানে আরো মার্ক করে দিলাম। ওকে, আচ্ছা, তো স্নেহ, হ্যাঁ তোমাদের অ্যান্সার একদমই কারেক্ট। সো একজন পূর্ণবয়স্ক বলতে আমার মতো একজন মানুষের সাধারণত পূর্ণবয়স্ক একজন পুরুষের 2500 কিলো ক্যালোরি শক্তি দরকার। কত দরকার? 2500 কিলো ক্যালোরি। সো কিভাবে খাক, সে আমিষ খাক, স্নেহ খাক অথবা শর্করা খাক, তিনটাকে মিলায় তার কতটুকু খাবার দরকার? 2500 কিলো ক্যালোরি। শুধুমাত্র যে সে চর্বি খাবে, শুধুমাত্র যে সে হচ্ছে যে আমিষ খাবে, শুধুমাত্র সে শর্করা খাবে এমন করে না, সবকিছু মিলায় 2500 কিলো ক্যালোরি প্রয়োজন। আর একজন পূর্ণবয়স্ক নারীর 2000 কিলো ক্যালোরি প্রয়োজন। একজন পূর্ণবয়স্ক নারীর কত কিলো ক্যালোরি প্রয়োজন? 2000 কিলো ক্যালোরির প্রয়োজন। তো একজন পূর্ণবয়স্ক পুরুষের 2500 এবং একজন পূর্ণবয়স্ক নারীর 2000 কিলো ক্যালোরি দৈনিক প্রয়োজন। এইটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। এটা কিসের জন্য? এমসিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা একদম মুখস্থ ঠোঁটস্থ রাখবো। ওকে, আচ্ছা, তো এখন দেখো আমাদের প্রোটিন। আমরা শর্করা পড়ছিলাম কি, শর্করা 3টা উপাদান নিয়ে গঠিত হয়। সো এই 3টা উপাদান কি কি আমাকে কেউ বলতে পারবা? শর্করা প্রধানত 3টা উপাদান নিয়ে গঠিত হয়। কি কি উপাদান দেখে আমরা কে বলতে পারি? আর এখন আমরা পড়বো আমিষ। আমিষ সাধারণত 4টা উপাদান নিয়ে অথবা তার থেকে বেশি উপাদান নিয়ে গঠিত হয়। 4টা উপাদান, মূলত 4টা উপাদান নিয়ে গঠিত হয়। তার মধ্যে 3টা হচ্ছে শর্করার, একটা হচ্ছে সি, একটা হচ্ছে এইচ, একটা হচ্ছে ও। তার মানে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। আর একটা যুক্ত হয়েছে আমাদের এখানে নাইট্রোজেন। আবার অনেক খাবারের ক্ষেত্রে সালফারও থেকে থাকে। সো এইটা দেখো, এই 3টা আমাদের সেম অ্যাজ শর্করা। এই 3টা হচ্ছে আমাদের সেম অ্যাজ, একদম। দেখো তোমাদের অনেকে বলছে আয়েশা, তারপর হচ্ছে নূপুর, সিএইচও, তারপর হচ্ছে যে রায়েদ, তারপরে হচ্ছে যে নিশিতা মজুমদার, সারিকা তাবাসসুম, অনেক সুন্দর করে লিখে ফেলছো যে কার্বন, হাইড্রোজেন এন্ড অক্সিজেন, দ্যাটস গ্রেট। তারপরে তাসমিম ইকবাল, ওকে, দ্যাটস গুড। মুনতাহা, থ্যাংক ইউ এভরিওয়ান। অথই,
ওকে, সো আমাদের হচ্ছে যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, এই তিনটা আমরা জানি শর্করা। এর সাথে শর্করার সাথে আমরা দুইটা জিনিস অ্যাড করতে পারি, নাইট্রোজেন থাকবে অথবা কিছু কিছু খাবারের ক্ষেত্রে সালফার থাকবে, কিছু কিছু খাবারের ক্ষেত্রে সালফার থাকবে। সো নাইট্রোজেন এবং সালফার, নাইট্রোজেন এবং সালফার। ওকে, সো এই হচ্ছে আমাদের প্রোটিন। এখন এইটা কিসের কাজ করে? প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। প্রথমত প্রোটিনটা ভেঙে, এই যে প্রোটিনের খাবারগুলো আছে ওই প্রোটিনের খাবারগুলো ভেঙে এক ধরনের অ্যাসিডে পরিণত হয়, সেটাকে বলা হয় অ্যামাইনো অ্যাসিড। এবং এই অ্যামাইনো অ্যাসিডগুলো আমাদের কি কাজ করে? আমরা যখন একটা বিল্ডিং তৈরি করি, আমাদের বিল্ডিং তৈরি করার জন্য ছোট ছোট ইট লাগে না? আমরা একটা মনে করো আমরা যখন একটা দেয়াল তৈরি করব, আমরা একটা দেয়াল তৈরি করতে যাচ্ছি, আমার কি লাগবে? আমার ছোট ছোট ইট দিয়ে আমাদেরকে কি করতে হবে? দেয়াল তৈরি করতে হবে, রাইট? তো আমাদের কি লাগবে? আমাদের এরকম ছোট ছোট ইট দিয়ে আমরা দেয়াল তৈরি করি, রাইট? সো আমাদের শরীরটা তৈরি করতেছে কে? আমাদের শরীরটা তৈরি করতেছে অ্যামাইনো অ্যাসিড। আমাদের শরীরটা কে তৈরি করতেছে? অ্যামাইনো অ্যাসিড। একটা দেয়াল যেমন এরকম করে তৈরি হচ্ছে, দেখো আমাদের একটা দেয়াল যেমন এরকম করে তৈরি হচ্ছে, ঠিক আমাদের অ্যামাইনো অ্যাসিড কি কাজ করতেছে? অ্যামাইনো অ্যাসিডও আমাদের এই দেয়ালের মতো করে তোমার কি করতেছে? আমাদের শরীরটাকে গঠন করতেছে। তো এই হচ্ছে যেমন দেয়াল। সো দেয়াল তৈরির জন্য যেমন আমাদের ইট দরকার, তো আমাদের অ্যামাইনো অ্যাসিডও হচ্ছে একদম সেম অ্যাজ দ্যাট। সো এই যে আমাদের দেয়াল তৈরি করার জন্য আমাদের যেমন ইট দরকার, ঠিক তেমন আমাদের শরীর তৈরি করার জন্য আমাদের কি দরকার? অ্যামাইনো অ্যাসিড। ভাইয়া আপনার নাম কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ আরিফ হাসান। ওকে, সো এই গেল আমাদের কি? অ্যামাইনো অ্যাসিড। সো অ্যামাইনো অ্যাসিড কি করে থাকে? আমাদের বিল্ডিং তৈরি করার জন্য যেমন আমাদের ইটের দরকার, আমাদের শরীর তৈরি করার জন্য আমাদের শরীরের প্রতিটি অংশের মধ্যে রয়েছে অ্যামাইনো অ্যাসিড। সো আমাদের শরীরের তৈরি হয়েছে অ্যামাইনো অ্যাসিডের উপর। সো আমরা বলতে পারি যে আমাদের শরীরে বা পরিপাকের জন্য প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিডের প্রয়োজন হয়, এবং অ্যামাইনো অ্যাসিড হচ্ছে প্রোটিনের ছোট ছোট ইট। এটা কি? এটা আমাদের প্রোটিনের একদম ছোট ছোট ইট। মানুষের শরীরে প্রায় কয় ধরনের? 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। হ্যাঁ, মানুষের শরীরে প্রায় কয় ধরনের অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়? 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। ইটস ভেরি ইম্পর্টেন্ট, ইটস ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা যদি একটু একদম লক্ষ্য করে থাকি, আমাদের আমিষ কয়টা জিনিস নিয়ে গঠিত? আমিষ সাধারণত CHOS অথবা CHON দিয়ে তৈরি। আমিষের গঠন হচ্ছে CHOS, মানে হচ্ছে যে সালফার অথবা নাইট্রোজেন এক্সট্রা। এখানে কি? সালফার এবং নাইট্রোজেন এক্সট্রা। আর বাকি যে তিনটা আছে, এই তিনটা তো আমরা জানি যে এই তিনটা কি? এই তিনটা হচ্ছে আমাদের শর্করা। এই তিনটা আমরা জানি যে এগুলো হচ্ছে আমাদের শর্করা। ওকে, সো আমরা তো জানি আমাদের শর্করা এবং ইয়াটা কি। সো এখানে হয়তো সালফার এবং নাইট্রোজেনটা নতুন ভাবে অ্যাড হবে। ওকে, এখানে শর্করা অথবা নাইট্রোজেন অ্যাড হবে। এখন দেখো আমাদের এইখানে আমাদের এই আমিষটা কি? আমিষটা সাধারণত অ্যামাইনো অ্যাসিড। তার মানে আমাদের শরীর তৈরি করার জন্য, ধরো আমার শরীরে যে মাংসগুলো তৈরি হয়েছে, সালফার হচ্ছে আমাদের একটা রাসায়নিক পদার্থ, ঠিক আছে? দেখো আমাদের শরীর যে তৈরি হয়েছে, আমাদের শরীর তৈরি হয়েছে মাংস দিয়ে তৈরি হয়েছে না? সো এই মাংসগুলো আসলে আমিষ। এগুলো কি? এগুলো হচ্ছে আমিষ বা প্রোটিন। সো এই যে প্রোটিনটা তৈরি করার জন্য, যেমন একটা দেয়াল তৈরি করার জন্য আমাদের ইট দরকার, তেমন একটা আমিষ তৈরি করার জন্য আমাদের কি দরকার? অ্যামাইনো অ্যাসিড দরকার। ওই অ্যামাইনো অ্যাসিড গুলা আমরা সাধারণত কি করতেছে? আমাদের শরীরে আস্তে আস্তে তৈরি হচ্ছে। ওকে, সো মানুষের শরীরে 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। ওই 20 ধরনের অ্যামাইনো অ্যাসিডের মধ্যে আমাদের কয়েকটা আছে আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেগুলো তোমাদের বইয়ে অনেক সুন্দর মতো করে দেয়া আছে, ওগুলো একটুখানি আমরা রিভিশন করব। ওকে, সো এখন যদি আমরা একটু দেখি যে আমাদের আমিষের পরিমাণ, আমিষ খাবার কোনগুলা। সো আমিষ খাবারগুলো সাধারণত আমরা বলতে পারি মাছ, মাংস, আমরা বলতে পারি মাছ, মাংস, ডিম, তারপরে তো মাংস, বাদাম, হ্যাঁ, তারপরে বিভিন্ন ধরনের ডাল, দুধ ইত্যাদি হচ্ছে আমাদের আমিষ জাতীয় খাবার। ইত্যাদি হচ্ছে আমাদের আমিষ জাতীয় খাবার। সো আমিষ জাতীয় খাবারগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। প্রতিটা খাবারকেই দুই ভাগে ভাগ করতে পারো। প্রতিটা খাবারকেই তুমি দুইটা ভাগে ভাগ করতে পারবা। একটা থাকবে প্রাণীজ, যেগুলো প্রাণীদের দেহ থেকে পাওয়া যায়, আর একটা থাকে উদ্ভিজ্জ, মানে যেগুলো উদ্ভিদের দেহ থেকে পাওয়া যায়।
ঠিক আছে? যেমন আমি যদি গাছ থেকে ফল নেই, ওটা কোথা থেকে পাচ্ছি আমরা? ওইটা আমরা বলতে পারি যে যখন আমরা গাছ থেকে ফল নিচ্ছি তখন ওই গাছটা কি উদ্ভিদ না? উদ্ভিদের থেকে যখন আমরা কোনো খাবার নেই, উদ্ভিদ থেকে যখন কোনো আমিষ নেই, তখন সেটা বলা হয় উদ্ভিজ্জ। আর প্রাণীর থেকে, যেমন মনে করো ছাগলের মাংস, হ্যাঁ, তারপর হচ্ছে মুরগির মাংস, এগুলো কি প্রাণীর থেকে আমরা পাচ্ছি। ওই প্রাণীর থেকে যখন আমরা আমিষ পাই তখন আমরা সেটাকে কি বলবো? প্রাণীজ আমিষ। তো তোমাদেরকে যদি আমি এখন একটা ছোট্ট প্রশ্ন করি যে ডাল, মসুর ডাল, এটা কোন ধরনের আমিষ? তোমরা আমাকে একটুখানি তার অ্যান্সারটা দিয়ে দাও। ঠিক আছে? এখন দেখো আমাদের প্রাণীজ আমিষ, প্রাণীজ যে আমিষ যেগুলো আছে সেগুলো কি কি? মাছ, মাছ দেখো একটা প্রাণী, মাংস, ডিম। এখন তোমরা বলতে পারো ভাইয়া দুধ কিভাবে হচ্ছে প্রাণীজ আমিষ? দুধ পাওয়া যায় গরু থেকে, মহিষ থেকে, ইত্যাদি থেকে দুধ পাওয়া যায়, উট থেকে। তো ইত্যাদি আছে, এই যে এগুলা, এগুলো কোথা থেকে পাওয়া যায়? প্রাণী থেকে পাওয়া যায়। তো যে খাবারগুলো প্রাণী থেকে পাওয়া যায় এগুলোকে আমরা কি বলবো? প্রাণীজ। সো এখন আমরা বলবো দুধ, ছানা, পনির ইত্যাদি হচ্ছে আমাদের প্রাণীজ আমিষ, মানে এগুলো আমরা প্রাণীর থেকে পাই। ওকে, সো এখন দেখো উদ্ভিজ্জ আমিষ কোনগুলো? যেগুলো আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি। যেমন আমাদের হচ্ছে যে এই যে তোমরা একটু আগে বললা যে ডাল, অবশ্যই ডাল হচ্ছে উদ্ভিজ্জ আমিষ। ওকে, সো এরপর সিমের বিচি, মটরশুঁটি, বাদাম ইত্যাদি কোথা থেকে পাই? ইত্যাদি আমরা গাছ থেকে পাই। গাছ কি? গাছ একটা উদ্ভিদ। সো এগুলাকে আমরা বলতে পারি উদ্ভিজ্জ আমিষ। ওকে, বা উদ্ভিদ আমিষ আমরা বলতে পারি। সো প্রাণীজ আমিষ এবং উদ্ভিজ্জ আমিষ। আশা করি আমরা প্রাণীজ আমিষ এবং উদ্ভিজ্জ আমিষ ভালো মতো করে, এটা যদি আসে যে বাদাম কোন ধরনের আমিষ, আশা করি আমরা অ্যান্সার দিতে পারবো, রাইট? আচ্ছা, এখন আমাদের 20টার মধ্যে আমাদের 8টা হলো অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। আমরা এই যে 20টা অ্যামাইনো অ্যাসিড পড়েছি, ওই 20টার মধ্যে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে 8টা। ওই 20টার মধ্যে 8টা হলো অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, মানে এগুলো আমাদের জন্য লাগবেই। 8টা, 20টা আমরা বললাম না অ্যামাইনো অ্যাসিড, 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকতে পারে, তার মধ্যে 8টা অপরিহার্য। সেগুলো 8টা কি একটু ভালো মতো করে আমরা মনে রাখবো যে কোন 8টা ইম্পর্টেন্ট। তো এটা আমাদের মুখস্থ না করলেও হবে, মুখস্থ করতেই হবে এমনটা না, জাস্ট একটু আমরা দেখব। লাইসিন, ট্রিপ্টোফ্যান, তারপর হচ্ছে যে থিওনিন, ভ্যালিন, লিউসিন, তারপর হচ্ছে যে আইসোলিউসিন, ফিনালিন, আর হচ্ছে যে থিওনিন। এই কয়েকটা হচ্ছে আমাদের হচ্ছে গুরুত্বপূর্ণ অ্যামাইনো অ্যাসিড। 8টা, 20টার মধ্যে 8টা। তার মানে কয়টা অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় প্রাণীর শরীরে? 20টা। তার মধ্যে কয়টা অপরিহার্য? 8টা। অপরিহার্য বলতে কি? অপরিহার্য বলতে এই কয়টা লাগবেই। ওকে, সো প্রাণীজ প্রোটিনে এগুলা বেশি থাকায় এগুলা পুষ্টিমূল্য বেশি। তো প্রাণীজ প্রোটিনে মানে প্রাণীর থেকে যে প্রোটিনগুলো পাওয়া যায়, প্রাণীজ থেকে যে আমিষগুলো পাওয়া যায়, এগুলা পুষ্টিমূল্য বেশি। তার মানে কার পুষ্টিমূল্য বেশি? প্রাণীজ আমিষের পুষ্টিমূল্য অনেক বেশি, উদ্ভিজ্জ আমিষের পুষ্টিমূল্য একটু কম। ওকে, তো এখন দেখো প্রোটিনের কাজ, এটার কাজ কি আমরা জানি, এটা কি করে? দেহ গঠন করবে, ক্ষয় পূরণ করবে, দ্যাটস ইট। এতটুকু মনে রাখবা যে দেহের কোষ, টিস্যু, পেশি, হাড়, চুল, নখ, পালক, হ্যাঁ, একদম স্কিন, শিং, হ্যাঁ, যদিও আমাদের শিং নাই। আমাদের কারো কি শিং আছে? আমাদের তো শিং নাই, রাইট? অন্যান্য প্রাণীদের শিং আছে। তো প্রাণীদের সবকিছু বৃদ্ধি হওয়ার, প্রাণী সবকিছু বৃদ্ধি, তো তোমাদের যা ইচ্ছা লিখে দিবা, দাঁত, মুখ, নাক, কান, হ্যাঁ, নখ, একদম হচ্ছে যে শিং, চুল, পালক ইত্যাদি সবকিছু বৃদ্ধির জন্য প্রোটিনের দরকার। কারণ আমরা জানি আমিষের কাজই হচ্ছে দেহের বৃদ্ধি ঘটানো। এরপর দেহের শুষ্ক ওজনের প্রায় 50% হচ্ছে প্রোটিন। এই তোমার যে দেহটা আছে, এই দেহটা কি মাংস দেয়া গঠিত, রাইট? মাংস দ্বারা গঠিত, মাঝে মাঝে একটু হাড়টার আছে, তাই না? হাড়ও অবশ্যই আছে। এই যে আমাদের দেহের মধ্যে যতটা ওজন আছে তার মধ্যে 50%ই হচ্ছে প্রোটিন। আমাদের দেহের, হ্যাঁ, শুষ্ক মানে পানিকে বাদ দিলে আমাদের দেহে যতগুলা ওজন আছে তার মধ্যে, হ্যাঁ, তার মধ্যে আমাদের 50%ই হচ্ছে প্রোটিন। তার মধ্যে 50%ই হচ্ছে প্রোটিন। সো এনজাইম, হরমোন, অ্যান্টিবডি এইসবও প্রোটিনজাত খাদ্য। মানে এখানে আমাদের শরীরের জন্য কিছু গুরুত্বপূর্ণ উপাদান আছে, যেগুলো হচ্ছে যে এনজাইম, হরমোন, অ্যান্টিবডি এইসব প্রোটিনজাত পদার্থ। তারপরে আমাদের প্রোটিন কি কাজে লাগে? এখন দেখো আমাদের হাত কেটে গেছে, ওটা কি কাটা অবস্থায় থাকে সারা জীবন? বলো তো, ওইটা কি মানে
দেহে শুষ্ক মানে কি, তোমার দেহ পানি ছাড়া, পানি থাকলে তো দেহ ভেজা ভেজা থাকে, রাইট? সো পানি ছাড়া দেহের ওজন, এই জন্য বলা হয় শুষ্ক। ওকে, তো দেখো আমাদের যদি হাত কেটে যায়, ওই হাতটা আস্তে আস্তে কি হয়ে যায়, পরবর্তীতে আস্তে আস্তে অন্যান্য জায়গা থেকে মাংস আস্তে আস্তে মাংস গঠন হইতে হইতে ওই কাটা জায়গাটা আবার ঠিক হয়ে যায়, হয় না? এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যে আমিষ। সো এগুলো হচ্ছে যে মূলত দেহের ক্ষত সারানো, দেহের বৃদ্ধি, রোগ প্রতিরোধ, সব ক্ষেত্রেই প্রোটিনের মানে প্রোটিনের উপাদান বা প্রোটিন সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। তো আমরা বলতে পারি প্রোটিনের কাজ হচ্ছে এইসব। ওকে, বুঝতে পারছি? আমরা মনে রাখবো যে প্রোটিন হচ্ছে যে দেহে বৃদ্ধি গঠন করে, মানে বৃদ্ধি সাধন করে কি কি একদম যা তোমাদের মনে হয়, ঠিক আছে? কোষ, টিস্যু, পেশি, হাড়, তারপর চোখ, নাক, মুখ, কান, হ্যাঁ, শিং, যা আছে ওগুলো মনে রাখবা। এরপর হচ্ছে দেহের শুষ্ক, মানে শুষ্ক ওজনের প্রায় 50 ভাগ, মানে দেহে পানি ছাড়া দেহকে যদি ওজন করা হয় তার মধ্যে 50 ভাগই হচ্ছে প্রোটিনের ওজন। এবং এটা কি করে থাকে, আমাদের প্রোটিন, হরমোন, অ্যান্টিবডি ইত্যাদিও আমাদের কি, ইত্যাদি আমাদের প্রোটিনজাত খাদ্য। এবং ক্ষত সারানো, বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ সব ক্ষেত্রেই প্রোটিন অত্যন্ত অপরিহার্য একটা উপাদান। ওকে, আচ্ছা দেখো আমরা মোটামুটি প্রোটিন বা আমরা হচ্ছে যে মোটামুটি প্রোটিনটা পড়ছি। প্রোটিন বা এটাকে সাধারণত কি বলা হয়, আমিষ। প্রোটিন বা আমিষ আমরা পড়ছি। সো প্রোটিন বা আমিষ, শর্করা এবং স্নেহ, আমরা কি সবাই ভালো মতো করে বুঝতে পারছি? আমাকে একটু জানাও না তোমরা সকলেই। মানে আমি যদি তোমাদেরকে পড়াশোনা করাই আর যদি তোমরা সেটা না বুঝো, তাহলে তো এটা আমার জন্য ব্যর্থতা, রাইট? তো তোমরা আমাকে একটু সবাই জানাও তো যে তোমরা বুঝতে পারতেছো কিনা আমার পড়াশোনা। বুঝতে পারতেছি আমরা সকলেই? আশা করি আমরা সকলেই বুঝতে পারতেছি। আচ্ছা, আশা করতেছি, আশায় তো আর কি আর করার, আশা তো করতেই পারি, কারণ আমি চেষ্টা করতেছি তোমাদেরকে ভালো মতো করে একটু বোঝানোর, কেমন? আচ্ছা দেখো, স্নেহ পদার্থ একটা কি, এটা একটা অ্যাসিড। এই অ্যাসিডটার নাম কি? ফ্যাটি অ্যাসিড। এটা কি? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল দিয়ে এটা তৈরি। সো আমাদের অন্যান্য ক্ষেত্রে যদি আমরা একটু দেখি, আমাদের শর্করা, আমি একটু পরে এখন তোমাদের তিনটা একদম ভালো মতো করে সাইড বাই সাইড করে এখন বুঝাই দিব। সো এটা ফ্যাটি অ্যাসিড, এটা এক ধরনের অ্যাসিড, এটা এক ধরনের অ্যাসিড। এবং আমাদের গ্লিসারল মানে এক ধরনের তরল পদার্থ, পানির মতো, হ্যাঁ, এক ধরনের তরল পদার্থ দিয়ে গঠিত। আমাদের খাবারের প্রায় 20 ধরনের ফ্যাটি অ্যাসিড আছে। আমাদের খাবারের প্রায় 20 ধরনের ফ্যাটি অ্যাসিড আছে। তার মধ্যে আমাদের এখানে কঠিন স্নেহ পদার্থ, স্নেহ পদার্থকে আবার দুই ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, স্নেহ পদার্থকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের কঠিন স্নেহ পদার্থ, আর একটা হচ্ছে তরল। কঠিন বলতে যেমন চর্বি, যেগুলো শক্ত, যেগুলো শক্ত সেগুলোকে আমরা বলি কঠিন। আর যেগুলো একটু নরম বা তেল জাতীয়, যেমন মনে করো পাম অয়েল, সূর্যমুখী তেল, তারপর হচ্ছে মানে তেল জাতীয় যে জিনিসগুলো আছে না, এগুলাকে বলা হয় তোমার হচ্ছে তরল। এগুলাকে বলা হয় তরল, এবং তরলকে বলা হয় অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। অসম্পৃক্ত। আর কঠিনকে বলা হয় সম্পৃক্ত অ্যাসিড। কঠিনকে বলা হয় সম্পৃক্ত, ঠিক আছে? সো আমরা যদি একটু দেখি যে কঠিন স্নেহ পদার্থ কি কি, যেমন চর্বি ইত্যাদি। সো আবার আমরা জানি যে যেগুলো আমরা আমাদের হচ্ছে যে উৎস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রাণীজ আর একটা হচ্ছে উদ্ভিদ। তো প্রাণীর থেকে যেগুলো পাওয়া যায় সেগুলো প্রাণীজ, আর উদ্ভিদ থেকে যেগুলো পাওয়া যায় সেগুলো উদ্ভিদ। যেমন হচ্ছে যে চর্বিযুক্ত মাংস থেকে প্রচুর পরিমাণ চর্বি থাকে, মাখন, ঘি, পনির, ডিমের কুসুম ইত্যাদিতে কি থাকে, ইত্যাদিতে চর্বি থাকে, ইত্যাদিতে প্রচুর পরিমাণ চর্বি থাকে। এগুলো প্রাণীর স্নেহ, কারণ এগুলো প্রাণী থেকে পাওয়া যায়। আর একটা জিনিস হচ্ছে উদ্ভিজ্জ স্নেহ। উদ্ভিজ্জ স্নেহ বলতে আমরা সাধারণত বুঝাই সরিষা, সয়াবিন, তিল, তিসি, মানে যে কোনো ধরনের উদ্ভিদ থেকে। ফ্যাটি অ্যাসিড হচ্ছে, ফ্যাটি অ্যাসিড কাকে বলে? ফ্যাটি অ্যাসিড হচ্ছে এক ধরনের রাসায়নিক পদার্থ যেটা আমাদের শরীরে কি হয়ে থাকে, আমাদের শরীরে তাপ শক্তি উৎপাদনের ক্ষমতা রাখে বা তাপ শক্তি উৎপাদন করতে সাহায্য করে। ওকে, সো উদ্ভিজ্জ বলতে কি বোঝায়? উদ্ভিদ বলতে উদ্ভিদ থেকে যেগুলো আমরা পেয়ে থাকি। দেখো বিভিন্ন জায়গা থেকে আমরা তেল পাই, সরিষার থেকে তেল পাই, সূর্যমুখীর থেকে তেল পাই, হ্যাঁ, এই যে জায়গাগুলো আছে এগুলাকে বলা হয় সাধারণত আমাদের উদ্ভিজ্জ আমিষ, সরি উদ্ভিজ্জ স্নেহ। এই যে দেখো স্নেহ পদার্থগুলো সাধারণত এরকম হতে থাকে, আমাদের তেল, চর্বি, ঘি, মাখন, হ্যাঁ, তৈল, আর বিভিন্ন ধরনের জিনিস হচ্ছে যা আমাদের কি, যা এখানে দেয়া আছে। হ্যাঁ, হ্যাঁ, এইখানে বইয়ের গুরুত্বপূর্ণ তথ্য যতগুলো আছে সবগুলো দেয়া আছে বাবা।
সো আমরা যদি স্নেহ পদার্থের কাজগুলো একটু দেখি, আমাদের স্নেহ পদার্থের কাজ হচ্ছে খাদ্যের মধ্যে সব থেকে বেশি শক্তি দেয়, আমরা জানি এর আগেও যে এটা প্রায় 9 কিলো ক্যালোরি শক্তি দিয়ে থাকে খাবারের মধ্যে। এরপর দেহের পুষ্টি এবং বৃদ্ধি বজায় রাখতে প্রয়োজন করে, এটা দেহের মধ্যে পুষ্টি, হ্যাঁ দেহের মধ্যে এটা পুষ্টি এবং বৃদ্ধি বজায় রাখতে প্রয়োজন করে, দেহের মধ্যে এটা কি করে, দেহের বৃদ্ধিতে হালকা পরিমাণ তোমার হচ্ছে যে সহায়তা করে এবং বৃদ্ধিও সহায়তা করে। অতিরিক্ত অংশ ভবিষ্যতে খাদ্য ভাণ্ডার হিসেবে সহযোগিতা করে। এখন মনে করো তুমি অনেকদিন ধরে 2-3 দিন ধরে খাবার খাচ্ছ না, তখন তোমার কি হবে, তুমি শুকায় যাবা। কেন শুকায় যাবা? কারণ তোমার আমিষ তো, প্রোটিন তো নিয়মিত ভেঙে যায়, প্রোটিন তো নিয়মিত শেষ হয়ে যায়। ওকে, সো এখন তুমি যে কাজটা করবা, ভাইয়া সম্পৃক্ত বুঝিয়ে নেই, আচ্ছা বুঝাচ্ছি আমি তোমাদেরকে। সো দেখো, এই যে মনে করো প্রোটিন তো নিয়মিত তোমার শরীরের জন্য দরকার, স্নেহ কিন্তু নিয়মিত দরকার নাই। সো যখন তোমার শরীরে তুমি কিছু খাচ্ছ না, তখন যেটা হবে, তখন ওইটা তোমার হচ্ছে যে স্নেহ পদার্থ, তোমার শরীরে অনেকগুলা স্নেহ জাতীয় পদার্থ তোমার শরীরে জমা থাকে, ওগুলা আস্তে আস্তে ওই প্রোটিন হিসেবে কাজ করে, ওগুলাই প্রোটিন হিসেবে কাজ করে। আর এক সময় যখন ওইটা শেষ হয়ে যায়, তখন তোমার পেটের চর্বি, তোমার হাত মুখ ইত্যাদির যে চর্বিগুলো আছে, এগুলো আস্তে 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 চলে যায়। আচ্ছা, সম্পৃক্ত মানে কি? সম্পৃক্ত হচ্ছে যেগুলো কঠিন, কঠিন বলতে যেগুলা মানে যেগুলো পানির মতো, এগুলাকে বলা হয় অসম্পৃক্ত। আর যেগুলো শক্ত শক্ত চর্বি, যেমন মাংস চর্বি যদি দেখি, এগুলো শক্ত না। আর যদি আমরা তেল দেখি, তেল হচ্ছে নরম তরল পদার্থ, তরল গুলাকে বলা হয় অসম্পৃক্ত। আর যেগুলো কঠিন বা শক্ত, সেগুলাকে বলা হয় সম্পৃক্ত। ঠিক আছে, এবার বুঝতে পারছি। সম্পৃক্ত হচ্ছে এমন ধরনের তোমার হচ্ছে যে স্নেহ জাতীয় পদার্থ যেগুলো শক্ত, শক্ত গুলাকে বলা হয় সম্পৃক্ত। আর যেগুলো নরম বা হচ্ছে যে পানির মতো, পানি তরল, সেগুলাকে বলা হয় অসম্পৃক্ত। বুঝতে পারছি? আচ্ছা, সো এই ধরনের অনেকগুলো ভিটামিন পাওয়া যায়। এখন কিছু কিছু স্নেহ পদার্থ, এটা কি কাজ করে থাকে? এটা মূলত আমাদের স্নেহ পদার্থের মূল কাজ হচ্ছে, স্নেহ পদার্থের মূল কাজ হচ্ছে আমাদের ত্বককে মসৃণ সজীব রাখা, কিছু চর্ম, এছাড়াও মনে করো চর্মরোগ প্রতিরোধ করা। সো এটার মেইন কাজ হচ্ছে এটা, যে আমাদের তোমার যে ত্বক, যারা দেখবা একটু মোটা সোটা টাইপের, হ্যাঁ যেমন মানে আমি খুব একটা মোটা কিনা আমি জানি না, সো তাদের দেখবা ত্বক অনেক মসৃণ হয়, মানে একদম অনেক স্লিম হয়, ঠিক আছে। সো এবং তাদের ত্বকগুলো একটু উজ্জ্বল উজ্জ্বল থাকে। যাই হোক, এটা এক এক জনের উপর এক এক রকম ভাবে থাকে, বাট এরা কি করে রাখে, ত্বককে মসৃণ এবং সজীব রাখতে অনেক বেশি সহযোগিতা করে। এবং এই সব মানে ভিটামিন, কিছু কিছু জায়গায় কিছু কিছু ভিটামিন স্নেহ পদার্থের দ্রবণীয়, মানে স্নেহ পদার্থের মধ্যে যদি ওই ভিটামিন গুলো আসে, তাহলে ওই ভিটামিন গুলো স্নেহ পদার্থে পরিণত হয়ে যায়। ঠিক আছে, এই জন্য বলা হয় স্নেহে দ্রবণীয় কিছু ভিটামিন আছে, এগুলো আমি তোমাদেরকে পরে ভিটামিনের সময় গিয়ে আস্তে আস্তে বুঝাচ্ছি। তো দেখো, আমাদের যদি এটার অভাব হয়, এই স্নেহ পদার্থের অভাব হলে আমাদের কি হয়ে যায়, ত্বক শুষ্ক, খসখসে এবং সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এরপর দীর্ঘদিন যদি এর অভাব থাকে, যদি তুমি দীর্ঘদিন কি না খাও, দীর্ঘদিন যদি তুমি এই স্নেহ পদার্থ না খাও, সেক্ষেত্রে তোমার কি হবে, প্রোটিন ভাঙতে শুরু করবে, মানে তোমার শরীরের যে মাংস আছে, এই মাংস কমতে শুরু করবে এবং তোমার ওজন কমে যাবে। এটা অবশ্য আমরা অনেকেই চাই যে প্রোটিন ভাঙতে শুরু করুক এবং ওজন কমে যাক। তো এই ক্ষেত্রে আমাদেরকে স্নেহ জাতীয় খাবার না খেলেও চলবে। তো যদি অতিরিক্ত হয়, আমরা যদি অতিরিক্ত পরিমাণ স্নেহ জাতীয় খাবার খেয়ে থাকি, তাহলে দেহে অতিরিক্ত চর্বি জমবে, রক্ত চলাচলে সমস্যা হবে এবং স্থূলতা, হৃদরোগ ইত্যাদির ঝুঁকি অনেক 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 বেশি বাড়বে, অনেক বেশি বেড়ে যাবে। সো এই কয়েকটা আমরা মনে রাখবো যে আমাদের সাধারণত স্নেহ জাতীয় পদার্থ যদি আমাদের বেশি হয়ে যায়, তাহলে আমাদের কি হবে। সো এখন যদি আমরা একটু ভালো মতো করে এই তিনটা যদি আমরা একটু দেখি, আমাদের প্রথমে আছে আমাদের আমিষ। দেখো, এইটা আমরা একটু ভালো মতো করে মনে রাখবো। সো আমরা যদি আমিষের কথা চিন্তা করি, আমিষের ক্ষেত্রে আমরা জানি গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে সেটা দেখি। আমিষে মোটামুটি 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে। কয় ধরনের? 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে, একটু মনে রাখবো সবাই। সো 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে, যার মধ্যে 8টা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যাদের মধ্যে 8টা, যার মধ্যে 8টা গুরুত্বপূর্ণ। এইটা একটু মনে রাখবো, এমসিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপর আমাদের আমিষকে আবার আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে ভাগ করতে পারি? দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাণীজ, একটা হচ্ছে প্রাণীজ, আর একটা হচ্ছে উদ্ভিজ্জ।
আর একটা হচ্ছে উদ্ভিজ্জ। আর একটা যখন আমরা আমিষ খাবো, 1 গ্রাম আমিষের শক্তি থাকবে 4 কিলো ক্যালোরি। কিলো ক্যালোরি, এটা আমরা একটু ভালো মতো করে মনে রাখবো। ঠিক আছে, কতটুকু থাকবে? 4 কিলো ক্যালোরি শক্তি থাকবে। 4 কিলো ক্যালোরি শক্তি থাকবে, এটা আমরা একটু মনে রাখবো। সেটা আমি পরে লিখে দিচ্ছি। এখন আমরা যদি শর্করার কথা চিন্তা করি, আমাদের শর্করার কথা যদি চিন্তা করি, তো শর্করার মধ্যে আমাদের কি নিয়ে গঠিত হয়? শর্করা কোনো অ্যামাইনো অ্যাসিড বা ইত্যাদির মধ্যে গঠিত হয় না। শর্করা আসলে গঠন হয় CHO নিয়ে। CHO নিয়ে, কার্বন, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন। এখন এইটাও আবার দুই ধরনের থাকে, একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী। একটা হচ্ছে প্রাণীজ, একটা হচ্ছে উদ্ভিজ্জ। ঠিক আছে, আর এইখানে এই যে আমাদের আমিষটা আছে, এই আমিষের ক্ষেত্রেও কয়েকটা কি থাকে, গুণ থাকে। সেটা হচ্ছে আমিষের মধ্যেও আমাদের কি পাওয়া যায়, আমরা জানি যে আমিষেরও হচ্ছে যে থাকে CHOS অথবা CHON পাওয়া যায়। এবং এটাতে কয় ক্যালোরি থাকে? এটাতে আমাদের 4 কিলো ক্যালোরি থাকে। বাট আমি এতটুকু জাস্ট লিখে দিচ্ছি, 4 কিলো ক্যালোরি। এখন আমরা যদি এটার কথা বলি যে আমাদের শর্করাটা কি রকম, তো শর্করার ক্ষেত্রে আমাদের CHO থাকে, এটা উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে থাকতেছে। এটা মূলত এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যে শক্তি। এটার কাজই হচ্ছে যে আমাদের শক্তি উপার্জন করা। এবং এটা কতটুকু? এটা হচ্ছে যে 1 গ্রাম খাদ্যের মধ্যে 4 কিলো ক্যালোরি থাকে। 4 কিলো ক্যালোরি থেকে থাকে। এটা একটু ভালো মতো করে আমরা মনে রাখার চেষ্টা করব। এখন আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হচ্ছে স্নেহ, যেটা হচ্ছে আমাদের স্নেহ পদার্থ। সো স্নেহ, এই স্নেহ সাধারণত গঠিত হয় ফ্যাটি অ্যাসিড দিয়ে। এটা কি দিয়ে? ফ্যাটি অ্যাসিড। এটা সাধারণত ফ্যাটি অ্যাসিড, বানান মনে হয় ভুল লিখছি আমি, ফ্যাটি অ্যাসিডের মাধ্যমে। এবং গ্লিসারল হচ্ছে এক ধরনের তরল পদার্থ। ঠিক আছে, সো ক্যালোরি কি ভাইয়া? ক্যালোরি হচ্ছে, আমি তোমাদেরকে বুঝাইছিলাম, ক্যালোরি হচ্ছে শক্তি পরিমাপের একক। শক্তি পরিমাপ করা হয় এটা দিয়ে। সো এখন আমরা স্নেহ পদার্থকে আবার দুই ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি? একদিক দিয়ে দুই ভাগে ভাগ করতে পারি। যেমন হচ্ছে যে আচ্ছা, এইভাবে না, আমরা এটাকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সম্পৃক্ত, আর একটা হচ্ছে অসম্পৃক্ত। আবার আরো দুই ভাগে ভাগ করতে পারি। সেটা কি কি? একটা হচ্ছে প্রাণীজ আর একটা হচ্ছে উদ্ভিজ। উদ্ভিজ্জ। এখন এই খাবারে সাধারণত কতটা করে কত শক্তি থাকে? একটা খাবারে 9 কিলো ক্যালোরি শক্তি থাকে। কিলো ক্যালোরি শক্তি থাকে, এই শব্দটা আমরা একটু মনে রাখবো। ঠিক আছে, 9 কিলো ক্যালোরি শক্তি থাকে, এতটুকু আমরা একটু মনে রাখবো। ঠিক আছে, ওকে, এই চারটা আমরা একটু মনে রাখলে আমাদের এইটা সম্পূর্ণটা হয়ে যাবে। ওকে, মানে মনে থাকবে আর কি ভালো মতো করে। আচ্ছা হ্যাঁ, আমি তোমাদের ছুটি দিয়ে দিব বাবা, আর আমি তোমাদের সবাইকে ছুটি দিয়ে দিব। তোমাদের হচ্ছে যে অবশ্যই ছুটি দিব, তার পড়াশোনাটাকে একটু করে ফেলি। দেখো, কোনটি দেহের প্রধান শক্তি, মানে কোনটি দেহের প্রধান শক্তির উৎস, মানে আমাদের দেহে শক্তি যোগায় কোনটা, দেখি এবার তোমরা যদি চারটা ঠিক মতো বুঝতে পারো, তোমরা আমাকে একটু করে জানাও যে আমাদের দেহের প্রধান শক্তির উৎসকে, মানে শক্তি জায়গায় যোগায় কে। আমি কিন্তু একটু আগেই তোমাদেরকে দেখাই দিছি। স্যার স্কুল থেকে এসে এখনো খাই নাই, সরাসরি আপনার ক্লাস করতেছি, খুব ক্লান্ত লাগতেছে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তোমাদের ছুটি দেওয়ার ব্যবস্থা করতেছি। ঠিক আছে, আর 10টা মিনিট ওয়েট করো। আর 10টা মিনিট আমরা একটু কষ্ট করে ওয়েট করি, কেমন?
সো আশা করি আমরা এটার কারেক্ট অ্যান্সারটা জানি। আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা? কোনটি দেহের প্রধান শক্তির উৎস? আমরা জানি শক্তি মানেই কি? শক্তি মানেই আমরা জানি শর্করা। শক্তি মানেই শর্করা, সেটা তো আমরা ভালো মতো জানি। সো আমরা বলতে পারি শর্করা। এটা প্রতি গ্রামে 1 গ্রামে 4 কিলো ক্যালোরি, প্রতি 1 গ্রামে করে দিয়ে দেওয়া আছে। দেখো এখানে লেখাই দিছি যে শর্করা মানেই শক্তি। ওকে, আচ্ছা তোমরা এইটাতে তোমরা হচ্ছে যে আমার এই পেজের সাথে আমার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যেটা ইন ফিউচার তোমাদের হচ্ছে যে যেন মনে টনে থাকে। সো এটা একটা স্ক্রিনশট নিতে পারো এবং স্ক্রিনশট নিয়ে তোমরা একটা কাজ করতে পারো, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে, না ক্লাস শেষ হচ্ছে না নেসেসারিলি, তো তোমাদের আজকের ক্লাসটা কেমন লাগছে এটা নিয়ে তোমরা সুন্দর মতো করে একটা রিভিউ লিখতে পারো। কোথায়? আমাদের যে এসএসসি 27 সুপার স্টুডেন্টস, এখানে আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে এইটা বিষয় অনেক সুন্দর মতো করে তোমরা হচ্ছে তোমাদের কাছে কেমন লাগছে বেসিক ওপিনিয়ন দিয়ে তোমরা একটু ওইখানে কি করতে পারবে, ওইখানে একটু সুন্দর মতো করে রিভিউ দিতে পারো যে আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে, কোন বিষয়গুলো ভালো লাগছে, কোন বিষয়গুলো ভালো লাগে না। ওকে, আচ্ছা ভাইয়া আজকে বিএমআই পড়াবেন না? আজকে মনে হয় আমাদের বিএমআই হবে না, নেক্সট ক্লাসের শুরুতেই আমরা বিএমআই করব। সো এখন দেখি এর পরেরটা, সেলুলোজ কোন ধরনের খাদ্য উপাদান? তো সেলুলোজ হচ্ছে একটা আঁশ জাতীয় খাদ্য উপাদান, রাইট? এটা একটা আঁশ বা রাফেজ জাতীয় খাদ্য উপাদান। এর পরবর্তীতে যদি দেখি দুধে কোন শর্করা থাকে, দেখি তোমাদের কার মনে কতটুকু ইয়া আছে, আইডিয়া আছে। আমি তোমাদের হচ্ছে যে একটু জানা যে দুধে কোন ধরনের শক্তি থাকে, দেখি। সো যদি তোমাদের ক মনে হয় তাহলে ক, খ যদি মনে হয় তাহলে খ, গ, ঘ, তোমার যেটা কারেক্ট অ্যান্সার মনে হয় সেটা তোমরা অ্যান্সারটা দিয়ে ফেলো। ওকে, থ্যাংক ইউ তোমরা যারা যারা স্ক্রিনশট নিয়ে ফেলছো। স্ক্রিনশট ছাড়াও তোমরা বলতে পারো যদি তোমাদের হচ্ছে যে আজকের ক্লাসটা অ্যাকচুয়ালি কেমন লাগছে, কারণ আমাদের ইন ফিউচার আমরা চাই আমাদের সায়েন্সের মধ্যে আমরা আরো ভালো মতো করে পড়াশোনা করি। সো আজকে তোমাদের যদি আমি তোমাদের সম্পর্কে যদি জানি যে হ্যাঁ ভাইয়া ক্লাস ঠিকঠাক মতো করে যাচ্ছে অথবা ক্লাস ভালো যাচ্ছে না, তখন তোমরা যদি একটা ফিডব্যাক দাও দেন আমি হচ্ছে যে ভালো মতো করে বুঝতে পারবো। ঠিক আছে, আর এটা আমরা কোথায় দিতে পারবো? ক্লাস এসএসসি 27 10MS সুপার স্টুডেন্টস যে ফ্রি গ্রুপটা আছে ওই গ্রুপের মধ্যে আমরা পোস্ট করে দিতে পারবো। ঠিক আছে, সো চেষ্টা করবো সবাই দেওয়ার জন্য, তাহলে আমি বুঝতে পারবো যে কোন কোন স্টুডেন্টগুলো ক্লাসে ছিল, তাদের আমি প্রতিজনকেই আমি চেষ্টা করবো আমার ফেসবুক আইডি দিয়ে রিপ্লাই দেওয়ার জন্য। ওকে, আচ্ছা দুধে কোন শর্করা থাকে? আমরা বলতে পারি ল্যাকটোজ। ওকে, আচ্ছা তো চলো তোমাদের অনেকের মনে আছে, প্লাস 85% স্টুডেন্টের মনে আছে, তার মানে আমি বলতে পারতেছি যে আমার ক্লাসের শুরুতে যেখানে 60-65% স্টুডেন্টের কারেক্ট আনসার হচ্ছিল সেখানে আমার 86% স্টুডেন্ট কারেক্ট আনসার হচ্ছে। তার মানে এইখানে হ্যাঁ যারা আছো তারা অবশ্যই অনেক বেটার। হ্যাঁ, আচ্ছা স্ক্রিনশট নিতে পারো নাই? আচ্ছা ঠিক আছে, স্ক্রিনশটের জন্য আমি 1 মিনিট সময় দিচ্ছি, গো ফর ইউর স্ক্রিনশট। ওকে, আচ্ছা আমি একটু সরে দাঁড়াই, কেমন? ঠিক আছে, ডান, ফাইন, আশা করি ডান। সো চলো আমরা এখন বাকি পড়াশোনাটুকু একটু তাড়াতাড়ি চলে নিয়ে যাই। সো আমরা ভিটামিন হচ্ছে আমাদের কি বিভিন্ন ধরনের রোগ নিরাময়ক এবং দেহের আরো বিভিন্ন ভাবে দেহকে সাহায্য করে থাকে। ঠিক আছে, সো আরো বিভিন্ন ভাবে আমাদের কি করে থাকে, সাহায্য করে থাকে এই ভিটামিন গুলো। সো ভিটামিনের কাজ খুব একটা আসবে না, এটা নিয়ে আমাদের খুব বেশি একটা পড়াশোনার দরকার নাই। আমরা পড়বো এই দুইটা জিনিস। একটা হচ্ছে ভিটামিনকে আমরা দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্নেহে দ্রবণীয় ভিটামিন, অর্থাৎ যে সব ভিটামিন স্নেহ পদার্থের মধ্যে গেলে ওই ভিটামিনগুলো স্নেহ দেখা যায়, যে ভিটামিনগুলো আমরা বা যে স্নেহের মধ্যে গেলে এই যে ভিটামিনটা আছে এই ভিটামিনগুলো যদি স্নেহ পদার্থের সাথে মিলিত হয় তাহলে এই ভিটামিনগুলো স্নেহ পদার্থ হয়ে যায়। আর একটা হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন, তার মানে এই ভিটামিনগুলা যদি পানিতে দ্রবণ হয়, পানির সাথে খেয়ে যায়, তখন আমাদের কি হবে, এই দ্রবণগুলো পানিতে পরিণত হবে। যেমন তোমরা যখন লেবু খাও অথবা টক জাতীয় জিনিস খাও, দেখবা তোমাদের বইয়ে মানে সরি তোমাদের আব্বু আম্মু নানা নানি বলবে টক জিনিস খাওয়ার পর পানি খাইতে নাই। কারণ কেন? কারণ হচ্ছে টক থাকে ভিটামিন সি তে। কখনো কি শুনছি যে এই যে টক খাইছো এখন আর পানি খাইও না?
এই কথা আমরা আশা করি অনেকেই শুনছি। সো এই যে ইয়াটা আছে ভিটামিন সি, এই ভিটামিন সি জাতীয় পদার্থ খাওয়ার পর আমাদেরকে পানি খাইতে মানা করে। কেন মানা করে? কারণ আমরা যদি ভিটামিন সি জাতীয় জিনিস খাওয়ার পর পানি খাই, তাহলে ওই ভিটামিন সিটা পানিতে দ্রবণীয় হয়ে সেটা পানি হয়ে যায়, যার ফলে ভিটামিনটা আর থাকে না। এই জন্য বলা হয় যে টক জাতীয় জিনিস খাওয়ার পর পানি খেতে নাই, কারণ টক জাতীয় জিনিসে থাকে ভিটামিন সি। সো ভিটামিন বি এবং সি, এই দুইটা ভিটামিন বি কমপ্লেক্স এবং সি, এগুলো পানিতে দ্রবণীয়, আর স্নেহ জাতীয় পদার্থ দ্রবণীয় হচ্ছে এইগুলো। ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের ভিটামিনকে এই দুই ভাগে ভাগ করা যায়, এটা একটু মনে রাখবো। সো আগে আমরা পড়ি স্নেহে দ্রবণীয় এ ডি ই কে। সো আমরা যদি এর কথা চিন্তা করি, তোমরা একটু ভালো মতো করে পড়বা যে এর অভাবে কোন কোন রোগ হয়, এই জিনিসগুলা আমরা ভালো মতো করে করার চেষ্টা করব। যে আমাদের হচ্ছে যে উৎস ভিটামিন এ কোথা থেকে পাওয়া যায়, দেখো এখানে সুন্দর মতো করে প্রাণী এবং উদ্ভিদ সম্পর্কে দেয়া আছে, বইয়ে যা দেয়া আছে এগুলো জাস্ট একটু করে রিডিং পড়বা, আর তেমন কিছু করতে হবে না। হ্যাঁ, যেমন এই যে প্রাণীজ থেকে পাওয়া যায় এগুলা, উদ্ভিদ থেকে পাওয়া যায় এগুলা, প্রতিটা ভিটামিনে প্রাণীজ এবং উদ্ভিদ দুইটাই থাকবে। ওকে, এরপর আমাদের হচ্ছে যে মনে করো ভিটামিন এ জাতীয় খাবারগুলা, তোমরা জাস্ট এগুলো ভালো মতো করে একটু করে পড়ে নিবা। ওকে, এর পরবর্তীতে আমাদের এর কাজ, ভিটামিন এর কাজ কি এবং অভাবে কোন রোগ হয়। একটা জিনিস সবসময়, একটা জিনিস মনে রাখবা, কাজটা ভালো মতো করে পড়বা, অভাবে কোন রোগ হয় এটা মানে অটোমেটিকলি বের হয়ে যাবে। যেমন দেখো স্বাভাবিক বৃদ্ধি এবং গঠন ঠিক রাখা, তার মানে এটা কি করে, এটা স্বাভাবিক বৃদ্ধি এবং গঠন ঠিক রাখে। অতএব যদি এটার অভাব হয় তাহলে স্বাভাবিক বৃদ্ধি হবে না, গঠনও ঠিক হবে না, তার মানে অভাবে এইসব হবে। একটা জিনিস আমরা একদম, এটা একদম ইজিলি হ্যাক্স। যেমন ভিটামিন এ এর কাজ কি, কাজ হচ্ছে এই কয়েকটা, যেমন চোখ, ত্বক এবং চোখের কর্নিয়া সুস্থ রাখে। এখন এইটা যদি না থাকে তাহলে চোখ এবং ত্বকের কর্নিয়া কি থাকবে না, সুস্থ থাকবে না, এমন করে বলতে পারবো। এরপর মনে করো দাঁত, হাড়, মাড়ি ইত্যাদি সুস্থ রাখে। যদি মনে করো এর অভাব হয় তার মানে এগুলা সুস্থ থাকবে না। এরপর দৃষ্টিশক্তি ভালো রাখে, বিশেষ করে অন্ধকারে। সো এটা দৃষ্টিশক্তি ভালো রাখে, তার মানে এটা যদি অভাব হয় তাহলে রাতকানা রোগ হবে, তার মানে তার রাতকানা রোগ হবে। এরপর রোগ সংক্রামক প্রতিরোধ করে, তার মানে সবগুলো ভিটামিনের ক্ষেত্রে একটা জিনিসই লিখবা যে এরা সাধারণত কি করে থাকে, এরা সাধারণত আমাদের রোগ প্রতিরোধে সাহায্য করে। একটা জিনিস কমন, সব জায়গায় একটা জিনিস কমন লিখবা যে এর অভাবে বিভিন্ন ধরনের তোমার হচ্ছে যে কি করে থাকে, রোগ সংক্রামক প্রতিরোধে সাহায্য করে, কাজে এটা লিখবা। ঠিক আছে, এইটা আমরা কমন পয়েন্ট সব জায়গাতে। সো দেখো অভাবে, দেখো এই যে দেখো রাতকানা রোগ হয়, তারপরে দীর্ঘ অভাবে মানে অতিরিক্ত যদি অভাব হয় চোখের কর্নিয়ায় দেখো ঘা হয়, অন্ধ হয়ে যাওয়া, তার মানে চোখের সমস্যা হয়। হ্যাঁ, দীর্ঘ অভাবে তোমাদের হচ্ছে জেরোফথ্যালমিয়া রোগ হয়ে থাকে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কোন রোগের অভাবে, তোমাদের একটা প্রশ্ন আসবেই যে কোন রোগের অভাবে কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়, কোন ভিটামিনের অভাবে জেরোফথ্যালমিয়া রোগ হয়ে থাকে। তখন কারেক্ট আনসার কি হবে, কারেক্ট আনসার হচ্ছে ভিটামিন এ। সো এরকম করে আমরা বিটাও পড়বো আর ডিটা পড়বো। ডি হচ্ছে সূর্যের রশ্মির মধ্যে পাওয়া যায়। দেখো বাবা, আমিও টানা 2 ঘন্টা থেকেই কথা বলতেছি, হ্যাঁ টানা। সো একটু আর একটু কষ্ট করি, আর 5-6 মিনিট কষ্ট করি। সো ভিটামিন ডি দেখো সেম কাইন্ড অফ, ভিটামিন বি এর ক্ষেত্রে এটা ডি কোথায় পাওয়া যায়, সূর্যের অতিবেগুনি রশ্মিতে বা সূর্যের আলোতে ভিটামিন ডি পাওয়া যায়। এছাড়াও কিছু খাবার আছে যেগুলোতে ভিটামিন ডি পাওয়া যায়, তার মধ্যে একটা হচ্ছে ডিমের কুসুম, দুধ, মাখন, বাঁধাকপি, যকৃৎ এবং তেল সমৃদ্ধ কিছু মাছ। এগুলা খাবারগুলো একটু পড়বা, আর কাজগুলো একটু পড়বা যে এটার কাজ কি। এটার কাজ হচ্ছে ক্যালসিয়াম শোষণে সহায়তা করে, হাড় এবং দাঁতকে শক্ত রাখতে অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ করে। ওকে, এবং এর অভাবে শিশুদের রিকেটস রোগ হয়। তার মানে কার অভাবে রিকেটস রোগ হয়, ভিটামিন ডি এর অভাবে রিকেটস রোগ হয়। ডি এর অভাবে রিকেটস রোগ হয়। এবং অতিরিক্ত হলে তোমার হচ্ছে যে, যদি অতিরিক্ত হয় এটা খুব একটা পড়ার দরকার নেই, এটা আমাদের না হলেও চলবে, যে ভিটামিন ডি অতিরিক্ত হলে কি হতে পারে, এটা না পড়লেও চলবে। ওকে, সো এর পরবর্তীতে ভিটামিন ই। সো জাস্ট এটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, জাস্ট একটু রিডিং পড়ে যাবা যে ভিটামিন ই কোথায় পাওয়া যায়। সব রকম উদ্ভিজ্জ তেলে ভিটামিন ই পাওয়া যায়, এবং এটা মোটামুটি তেলে যত প্রকার তেল আছে ওই তেলের মধ্যে ভিটামিন ই পাওয়া যায়। এর কাজ কি, ওই যে ত্বক সুস্থ রাখা, তেল জাতীয় জিনিস ত্বক সুস্থ রাখে, এটা একটু মনে রাখবা। সো এরপর এইরকম কাজ জাস্ট রিডিং পড়লেই হয়ে যাবে এই কাজগুলো। ওকে, এবং ভিটামিন বি যেগুলো আছে, ভিটামিন বি পুরায় 12 ধরনের পাওয়া যায়। কত ধরনের, আমাদের আসলে 12টা ভিটামিন পাওয়া যায়। ভিটামিন কোন কোন ভিটামিন গুলো কি কাজে সহযোগিতা করে এটা একটু দেখবা, আর কোনটা রোগগুলো ভালো মতো করে দেখবা, রোগ ভালো মতো করে দেখবা। হ্যাঁ, যে কোন ভিটামিনের অভাবে কি রোগ হচ্ছে এটা একটু ভালো মতো করে দেখার চেষ্টা করবা, কেমন।
দেখো এখানে দেওয়া আছে থায়ামিন 1, এখানে ছোট্ট একটা রোগ আছে, এই যে দেখো বেরি রোগ, ভিটামিন বি ওয়ান এর অভাবে বেরি রোগ হয়, এইটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, এগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, সৃজনশীলের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। ওকে, আচ্ছা, অনেক বেশি ক্লান্ত আমি, তোমরা আমি বুঝতে পারছি। সো এগুলো জাস্ট তোমরা একটু রিডিং করে নিবা, আর তেমন কিছু নাই, শুধু এই বেরিটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সো এটা একটু মনে করে নিবা। আর ভিটামিন সি হচ্ছে যে আমাদের সাধারণত টক জাতীয় যে খাবারগুলো আছে, এই খাবারগুলো দেখো, শাকসবজি হচ্ছে মূলা শাক, লেটুস, ধনেপাতা, তারপর পুদিনা, কাঁচামরিচ ইত্যাদি ভিটামিন সি পাওয়া যায়। আর ফলের মধ্যে আমলকি, লেবু, যত ধরনের টক ফল আছে সবগুলো হচ্ছে যে ভিটামিন সি জাতীয় খাবার। সো এটাও একটু ভালো মতো করে মনে রাখবো আমরা। ওকে, আচ্ছা, সো এর কাজ কি? ভিটামিন সিটা অনেক গুরুত্বপূর্ণ। দেখো ভিটামিন তোমার হচ্ছে যে সি অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই আমরা যেটা কাজ করব, ভিটামিন সি দেখো আমাদের এর কাজ হচ্ছে ত্বক, হাড় ইত্যাদি কোষগুলোকে জোড়া লাগিয়ে মজবুত গাঁথনি তৈরি করা, মানে দেহের মধ্যে যে জয়েন্ট গুলো আছে এই জয়েন্ট গুলাকে অনেক বেশি একসাথে করে দেওয়া। ঠিক আছে, সো এরপর আমাদের ক্ষত দ্রুত শুকাতে সাহায্য করে। সো কোন ভিটামিন তোমার হচ্ছে ক্ষত দ্রুত শুকাতে সাহায্য করে? ইটস ভেরি ইম্পর্টেন্ট। এরপর দাঁত ও মাড়ি শক্ত রাখে, স্নেহ, আমিষ এবং অ্যামাইনো অ্যাসিড বিপাকে সাহায্য করে। এরপর ত্বককে মসৃণ এবং উজ্জ্বল রাখে, রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। তো সবগুলা ভিটামিন কি কাজ করে? রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। এটা একটা কমন পয়েন্ট, জাস্ট লিখবাই, অন্য কোনো কিছু পারো আর না পারো, রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়, এটা থাকবেই। ওকে, তো এর অভাবে স্কারভি রোগ হয়, ভিটামিন সি এর অভাবে, এটা মনে রাখবা, ভিটামিন সি এর অভাবে কি রোগ হয়? স্কারভি রোগ হয়। এগুলো একটু মনে রাখবা। এই ক্লাসের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কোন রোগের, মানে কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয়, এটা একটু ভালো মতো করে মনে রাখার চেষ্টা করব। এখন চলে আসে আমাদের অলমোস্ট প্রায় শেষ, লাস্ট পার্ট, সেটা হচ্ছে খনিজ পদার্থ। খনিজ পদার্থ বলতে কি? ক্যালসিয়াম, তারপর হচ্ছে পটাশিয়াম, আয়রন ইত্যাদি হচ্ছে আমাদের জন্য তোমার হচ্ছে যে ইত্যাদি হচ্ছে আমাদের জন্য খনিজ জাতীয় পদার্থ। তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্যালসিয়াম। তো একটু পড়বা যে লৌহ এই জিনিসটা কি, আমাদের হচ্ছে যে এটা কিসের কাজ করে, এটা হিমোগ্লোবিন গঠনে কাজ করে, এটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না লৌহ। আর আমাদের খাবারগুলো জাস্ট এমনিতে মনে রাখবো, এটা খুব বেশি একটা আসবে না। ওকে, সো আসবে সাধারণত মূলত ক্যালসিয়াম। যে দাঁত ও হাড় ও দাঁতের প্রধান উপাদান কোনটি, এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। সো এখন করতে না পারো, পরবর্তীতে তোমরা সুন্দর মতো করে ইয়াতে যাও, ক্লাস রেকর্ডিং যখন দেখবা তখন এটা একটু ইয়া করিও, কেমন? আর এটা উৎস কোথা থেকে পাওয়া যায়, একদম যা মনে আসে। তো শোনো, তোমাদের স্যারেরও মনে নাই কোন খাবারটা কোন কাজে আসতেছে। যখন তোমরা এই খনিজ লবণে আসবা তখন সব যে কোনো র্যান্ডম 10-12টা খাবারের নাম লিখে দিবা, হয়ে গেছে। ঠিক আছে, সো এখানে দেখো উদ্ভিদ, ডাল, তিল, সয়াবিন, ফুলকপি, গাজর, পালং শাক, কচু শাক, লাল শাক, কলমি শাক, বাঁধাকপি, ডিম, দুধ, ছোট মাছ, এগুলো সবগুলো যা ইচ্ছা লিখে দিবা, তাতে কোনো সমস্যা নেই। জাস্ট একটা জিনিস মনে রাখবা, কাজ কি? এটার কাজ হচ্ছে হাড় এবং দাঁতের প্রধান উপাদান হচ্ছে ক্যালসিয়াম, এবং শরীরের মোট ওজনের প্রায় 2% হচ্ছে ক্যালসিয়াম। এইগুলো একটু বুলেট পয়েন্ট গুলো একটু মনে রাখার চেষ্টা করবা। এটার কাজ দেখো, তোমার হচ্ছে হাড় এবং দাঁতকে শক্ত রাখা, রক্ত সঞ্চালন, পেশি সঞ্চালন ইত্যাদির কাজে অনেক সাহায্য করা। আর এটা ছাড়াও এই ভিটামিন তোমার হচ্ছে যে এর অভাবে, ক্যালসিয়ামের অভাবে রিকেটস রোগও হয়ে থাকে। ওকে, সো ফসফরাসও সেম, এগুলো বিভিন্ন শস্য দানা জাতীয় খাদ্যের মধ্যে ফসফরাস পাওয়া যায়। সো এটার কাজগুলো দেখবা, এটার কাজও অনেকটা ক্যালসিয়ামের মতো, হাড় এবং দাঁতের কাজ করতে সাহায্য করে, এবং বিভিন্ন ধরনের কাজে, মানে এটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ক্যালসিয়াম, এবং যেটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, এগুলো জাস্ট রিডিং করবা। এবং পানি, আমাদের মানব দেহের, এখানে জাস্ট আমি তোমাদেরকে দাগাই দেই, মানব দেহের প্রায় 65-60-75% পানি। এটা আমাদের কি কাজে সাহায্য করে? এটা আমাদের শরীরবৃত্তীয় কাজে সাহায্য করে, শোষণ এবং পরিপাকে সাহায্য করে, এটা সব থেকে ইম্পর্টেন্ট। শরীরের সব শরীরবৃত্তীয় কাজ এটা ছাড়া অসম্ভব, এবং এটা দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। এই কয়েকটা পয়েন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, এটা হচ্ছে যে পরিপাক এবং শোষণে সাহায্য করে, এবং শরীরের সব শরীরবৃত্তীয় কাজ পানির মাধ্যমে হয়ে থাকে। সো আপাতত আমরা বলতে পারি যে আমাদের পানি যেটা আছে, এই পানির অভাবে যা হয়ে থাকে, সেগুলো আমাদের প্রতিদিন দৈনিক প্রায় 2 থেকে 3 লিটার পানি পান করা উচিত। এটাও আরেকটা ইম্পর্টেন্ট লাইন। ওকে, বুঝতে পারছি, 2 ঘন্টা হয়ে গেছে। ইটস নাও টাইম টু ব্যাক আপ। ওকে, সরি, প্যাক আপ।
সবকিছু প্যাক আপ করেই ফেলি, কজ আর বেশি আমার মনে হয় পড়ালে তোমাদেরও অবস্থা খারাপ হয়ে যাবে, আমার অবস্থাও খারাপ হয়ে যাবে। হ্যাঁ, তো খনিজ লবণের অভাবে কি কি হয় সেটা একটু জাস্ট লিখে দিবা, জাস্ট এমনিতেই লিখে দিবা যে দেহে পানির পরিমাণ যদি 10% কমে যায় মৃত্যু হতে পারে, এগুলো একটু লাইনগুলো দেখবা। আর হচ্ছে আরেকটা হচ্ছে রাফেজ, আঁশযুক্ত খাবার, যেই খাবারগুলো সাধারণত আমাদের কি কাজ করে থাকে, যেই খাবারগুলো আমাদের শরীরে সাধারণত কোষ্ঠকাঠিন্য ইয়া করতে সাহায্য করে, এই রাফেজ জাতীয় খাবার। সো রাফেজ জাতীয় খাবারের গুরুত্বগুলো পড়বা, যেটা প্রথমে হজমে সাহায্য করে, হজমে সাহায্য করে, পানি শোষণ করে মলের পরিমাণ বাড়ায়, ঠিক আছে, মানে কোষ্ঠকাঠিন্য দূর করে। এরপর শরীর থেকে অপাচ্য খাদ্য বের করে দেয়, কোষ্ঠকাঠিন্য কমায়। সব জায়গায় দেখবা কোষ্ঠকাঠিন্যর কথা দেয়া আছে এখানে। অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে এবং বারবার খিদা লাগে না এই যখন তুমি রাফেজ খাবা, কারণ এটা পেট ভরা রাখে, পেটটা ভরায় রাখে। আর এটা সাধারণত এটার থেকে আমাদের সাধারণত এটা যদি আমরা খাই প্রতিদিন প্রায় আমাদের 20 থেকে 30 গ্রাম রাফেজ খাওয়া উচিত। প্রতিদিন আমাদের প্রায় প্রতিদিন 20 থেকে 30 গ্রাম রাফেজ খাওয়া উচিত। আর আমি তোমাদের না পড়াই আমি ভেরি সরি, আমার গলা দেওয়ার আওয়াজ বের হচ্ছে না, ঠিক আছে। সো যাই হোক, মূলত এখন আমরা পড়াশোনা বাদ, এখন ছোট্ট একটা কথা যদি আমরা রিক্যাপ করি, এক খাবার হচ্ছে আমরা যা খাই তা খাবার নয়, বিড়ি সিগারেট সুদ ঘুষ ইত্যাদি মোটেও খাবার নয়। খাবার কি, যা দেহের মধ্যে পুষ্টি যোগায় তাকে আমরা খাবার বলি। ওকে, তো আশা করি আমরা ক্লাসটা ঠিকঠাক মতো করে বুঝতে পারছি, তাই না? আমি তোমাদেরকে যতটুকু পড়াইছি আমরা কি সকলেই বুঝতে পারছি এভরিওয়ান? আমি তোমাদেরকে যতটুকুই পড়াইছি আমি জানি যে তোমাদের হয়তো বা লাস্টের দিকে অনেক কষ্ট হয়ে গেছে বুঝতে, যে সেই জন্য আমি তোমাদেরকে মেইন পয়েন্টটা করে দাগায় দিছি। তোমাদের পরবর্তীতে ক্লাসের শেষে কখনো রেকর্ডিংটা দেখে ওই মেইন পয়েন্টগুলো তোমরা খাতায় নোট করে রাখবা। এখান থেকে তাহলে 100% এমসিকিউ কমন পাবা, একদম 100তে 100%, একদম 100তে 100% তোমরা কমন পাবা, এতে কোনো ভুল নাই। ওকে, আমরা নেক্সট ক্লাস থেকে বিএমআই থেকে স্টার্ট করব, ওকে। সো আশা করি তোমাদের বিএমআই পড়াশোনা হবে, ওইখানে অনেক বেস্ট ওয়েতে আমরা পড়াশোনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে, এই গেল আজকের আমাদের টোটাল পড়ার পরিমাণ। সো এই হচ্ছে আমার বন্ধু, ওকে। সো তোমরা চাইলে এখন তোমাদের কাছে যতটুকু ইয়া থাকতেছে সেটা হচ্ছে আমরা যারা আছি, আমরা যারা পেইড গ্রুপে আছি, মানে ফ্রি গ্রুপে আছি এসএসসি 27 সুপার স্টুডেন্টস, ছোট্ট একটা জিনিস, সেটা হচ্ছে তোমরা এখনো চাইলে আমার সাথে একটা স্ক্রিনশট নিতে পারো। স্ক্রিনশট নিয়ে আজকে তোমাদের ক্লাসটা কেমন লেগেছে এসএসসি 27 সুপার স্টুডেন্টস ওই গ্রুপটায় তোমরা কি করতে পারো, এটা সুন্দর করে না হোক, তুমি যে আমার ক্লাসের ফিডব্যাক যেভাবে দিতে পারো সেভাবে অনেক সুন্দর মতো করে একটা রিভিউ লিখিও। দেন ভাইয়া চেষ্টা করবে তোমার রিভিউটা দেখার, তোমার রিভিউয়ে রিঅ্যাক্ট করার, এবং তোমার ওই গুরুত্বপূর্ণ রিভিউটা একটু ভালো মতো করে আমি দেখার চেষ্টা করব। সো এতটুকু জাস্ট আজকের ক্লাসের স্মল রিকোয়েস্ট ফর ইউ গাইস। সো আজকের ক্লাসটা আমাদের জন্য সাধারণত এতটুকুই। তোমরা সকলেই অনেক 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 ভালো থাকো, অনেক সুস্থ থাকো। হ্যাঁ, সো নাও আমি অনেক সুন্দর করে একটা পোস্ট দিচ্ছি, ওকে। এখন তোমরা স্ক্রিনশট নিতে পারো, ইটস এ গুড পোস্ট আই থিংক। ওকে, সো আই থিংক পোজ ইজ ডান। সো আচ্ছা দেখো, অনেক বেশি আর কি বাজি ফুটতেছে, এত বেশি পোস্ট দিছি। যাই হোক, সো আশা করি পোস্টটা পেয়ে যাবো, ক্লাসটা পজ করে পোস্ট নিতে পারো। সো আজকের ক্লাসটা এতটুকুই। তোমরা সকলেই ভালো থাকো, তোমরা সকলেই সুস্থ থাকো, তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ এভরিওয়ান।